আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সবাই মোটামুটি একটু টেনশনে আছো যে ভাই আমি অনেক জায়গায় পরীক্ষা দিয়েছি বাট আমার চান্স হচ্ছে না। তো এখন হচ্ছে আমার কি করা উচিত? আমার কি আসলে হাল ছেড়ে দেওয়া উচিত? সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া উচিত? নাকি এখন থেকে আগামী যে পরীক্ষাগুলো হবে, ভার্সিটি পরীক্ষাগুলো হবে বা এগ্রিকালচারাল পরীক্ষাগুলো হবে বা ইঞ্জিনিয়ারিং যে পরীক্ষাগুলো হবে ওইগুলোতে ট্রাই করা উচিত, রাইট? সো ওইসব নিয়ে হচ্ছে ভাইরা আজকে হালকা পাতলা কথাবার্তা বলবো। আর এর পাশাপাশি হচ্ছে তোমরা যারা গত মেডিকেল পরীক্ষাটা মিস করেছো, মানে হচ্ছে এইচএসসি 25-এর যে মেডিকেল পরীক্ষাটা মাত্র হয়েছে, যারা আনফরচুনেটলি চান্স হয় নাই, তাদেরকে আসলে সেকেন্ড টাইম চিন্তা করা উচিত কি না ওই জিনিস নিয়ে হালকা পাতলা কথা বলবো। এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে তোমাদের আজকে জাস্ট সেকেন্ড পেপার নিয়ে ভালো একটা গাইডলাইন দেওয়া ট্রাই করবো। তো দেখো, একটা ব্যাপার হচ্ছে ভাই, দেখো সব ভার্সিটিতে সিট কিন্তু লিমিটেড। তুমি যতই ক্যাপেবল হও না কেন, তোমার চান্স পাওয়ার ব্যাপারটা কমপ্লিটলি ডিপেন্ড করে যে আসলে তোমার ওইখানে পারফরমেন্সটা কতটুকু, রাইট? পরীক্ষার মধ্যে অনেকে দেখা গেছে যে পরীক্ষাগুলো ভালো মতো দিতে পারতেছো না, বা পরীক্ষার মধ্যে গিয়ে প্যানিক করতেছো, জানা কোশ্চেন ভুলভাবে দাগাই দিয়ে আসতেছো। সো এখানে তো ভুলভাবে দাগাইলে জাস্ট ভুল হবে এমন না, তোমার পাড়া একটা বা তোমার পাওয়া একটা মার্কস থেকেও একটা সার্টেন পোর্শন কাটা যাবে, রাইট? সো ওই নেগেটিভ মার্কিং যেটা আর কি। আর ব্যাপার হচ্ছে যারা চান্স পাও নাই, প্যারা নাই। মেইন কথা হচ্ছে ভাই, তোমার ফ্রিতে পড়াশোনা করতে হবে, রাইট? তোমার বাবা সরকারকে টাকা দেয়, তোমার মা সরকারকে টাকা দেয়, কিভাবে? ট্যাক্স আকারে, রাইট? ট্যাক্স দিয়ে টাকা দেয়, তুমিও টাকা দিয়ে পড়বা কেন? দরকার তো নাই। ফ্রিতে পড়াশোনা করবে, মানে মেইন কথা হচ্ছে পাবলিকে চান্স পাওয়া। সো এখন কথা হচ্ছে ভাই, বুয়েট ডিএমসি তে পোলাপাইন ভালো করে, এগ্রিকালচার বা ঢাবি বা অন্যান্য জায়গা থেকে পোলাপাইন ভালো করে না? অবভিয়াসলি ভালো করে। তুমি যদি নিউজ প্রতিদিন পড়ো, দেখবে ন্যাশনাল থেকে পোলাপাইন ভালো কিছু, অনেক ভালো কিছু করতেছে। সো ভালো কিছু করাটা কমপ্লিটলি ডিপেন্ড করে এই যে তুমি পরবর্তীতে পড়াশোনা করবা, এখানে তুমি কতটা ডেডিকেশন দিচ্ছ ওইটার উপর। সো মেন কথা হচ্ছে ভাই, তোমার ওই রকম এনভায়রনমেন্ট তুমি নিজের চারপাশে দেখতে হবে যে এনভায়রনমেন্টে সবাই চাবে, ইভেন এনভায়রনমেন্ট বা তোমার বস্তুরা পর্যন্ত তোমাকে চাবে না বাবা তুই কিছু একটা কর, পুশ করবে। যেমন ভাই পার্সোনালি বইটি পড়ি, আমার আশেপাশে যে পোলাপাইনগুলো আছে সবাই কিছু না কিছু করতেছে, সবাই ইচ এন্ড এভরি ওয়ান কিছু না কিছু করতেছে। সো ওইটা যখন তুমি দেখবা, তোমার তো আসলে ওই চোখটা তো থাকতে হবে, রাইট? তুমি যখন দেখবা, তোমার নিজ থেকেই মনে হবে যে না আমারও কিছু একটা করা উচিত। তুমি নিজে নিজে শিখবা, নিজে নিজে করবা। সো ওই এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু তোমার যাইতে হবে। এখন ওই এনভায়রনমেন্ট কি শুধু বইতে পাওয়া যায়, শুধু ঢাবিতে পাওয়া যায়, শুধু ডিএমসিতে পাওয়া যায়? না ভাইয়া, বাংলাদেশের প্রতিটা জায়গাতে ওই এনভায়রনমেন্ট আছে। জাস্ট প্রবলেমটা কোথায়? আমরা নিজের চোখ খুলে দেখি না। তো তোমার কাজ হচ্ছে ওই এনভায়রনমেন্ট চোখ খুলে দেখা, এবং ওই এনভায়রনমেন্টটা তুমি ভালো দেখতে পাবা যখন তুমি পাবলিকে যাবা, পাবলিক ভার্সিটিগুলোতে যাবা। তার মানে কি অন্য ভার্সিটিগুলো খারাপ? না ভাই, অন্য ভার্সিটিগুলো ভালো। বাট ভাইয়া পার্সোনালি এটা বিশ্বাস করি যে পাবলিক ভার্সিটির পোলাপাইনগুলো অন্যান্য ভার্সিটির পোলাপাইনের চেয়ে অনেক বেশি পরিমাণ টেন্স থাকে, অনেক বেশি পরিমাণ চিন্তা করে, অনেক বেশি পরিমাণ ধরো ফিউচার নিয়ে হচ্ছে কিছু একটা করার ট্রাই করে, যেটা দেখে হচ্ছে তুমি একটু ইনফ্লুয়েন্স হবা। সো ভাইয়ের সাজেশন থাকবে, যারা মেডিকেলে চান্স পাও নাই, প্যারা নাই, তোমার কাজ হবে সামনে যে পরীক্ষাটা হইতে যাচ্ছে, সামনে যে পরীক্ষাটা হইতে যাচ্ছে ওই পরীক্ষাতে একটা সিট দখল করা, ওই একটা সিট তোমার নামে লেখা থাকবে। এবং সরি, এবং এর পরবর্তী বছর যদি তোমার মেডিকেল আসলেই ডেডিকেশন থাকে মেডিকেলের প্রতি, পরবর্তী বছর তুমি মেডিকেলে ট্রাই করবা, পাবলিক ভার্সিটিগুলোতে সিট নিবা, নিয়ে ভর্তি হয়ে থাকবা, পরবর্তী বছর মেডিকেল চান্স ট্রাই করবা। বলা তো যায় না এই বছর তোমার মেডিকেল হয় নাই, পরবর্তী বছরও না হইতে পারে, আল্লাহ না করুক নাও হইতে পারে, রাইট? সো যদি না হয়, তখন দেখা গেছে যে তুমি যখন এগ্রিকালচার পরীক্ষা দিতে যাবা বা অন্য ভার্সিটিতে পরীক্ষা দিতে যাবা, ওই পরীক্ষাগুলো যদি না হয়, কারণ তোমার মাথায় এখন তোমার এইচএস এর কন্টেন্ট গুলা যেভাবে তোমার মাথা থেকে বের হবে, বা তুমি যেভাবে চিন্তা করবা, যেভাবে জিনিসগুলা উপর পারফর্ম করতে পারবা, এক বছর পরে কিন্তু পারবা না। পারবা না কিন্তু, অবভিয়াসলি, রাইট? এক বছর পর তুমি অনেক কিছু ভুলে যাবা। হয়তো ভুলে যাওয়া জিনিস থেকে ভার্সিটিগুলো থেকে কোশ্চেন আসে, বা কৃষি গুচ্ছে কোশ্চেন আসতেছে। সো তখন হয়তো দেখা যাবে তুমি ভুল করতেছো, তুমি অ্যাকচুয়ালি জানোই না কি জিজ্ঞেস করছে। তো আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ভাই, সামনে যে কৃষিগুচ্ছটা আছে, স্পেশালি মেডিকেল অ্যাসপিরেন্ট যারা আছে, সামনে যে কৃষিগুচ্ছ আছে ওইটাতে ভালো মতো ফোকাস করো। একটা সিট, মিনিমাম একটা সিট দখল করে রাখো। নেক্সট ইয়ার তুমি মেডিকেলে ট্রাই করবা, দেখবা ভালো কিছু ইনশাল্লাহ হবে। সো আজকে হচ্ছে ভাইরা মেইনলি এগ্রিকালচারাল গুচ্ছ যেটা আছে, বা জিএসটি গুচ্ছ যেটা আছে, সরি জিএসটি না, এগ্রিকালচারাল গুচ্ছ আর কি, কৃষি গুচ্ছ, রাইট? হ্যাঁ, কৃষি গুচ্ছ যেটা আছে ওইটার মেইনলি হচ্ছে কম্প্যাক্ট কনসেপ্ট, এবং হচ্ছে একদম মানে ধরো আগামী 2-3 ঘন্টা যেটা থাকে সেকেন্ড পেপারে কি কি টপিক থেকে কোশ্চেন আসে, কি কি টপিক তোমার পড়া উচিত, কি কি টপিক স্কিপ করা উচিত, এবং কোন কোন টপিকগুলোতে বেশি বেশি প্র্যাকটিস করা উচিত, ওইগুলো নিয়ে ডিসকাস করব। আর হচ্ছে একটা কথা থাকবে তোমাদের প্রতি, প্রবলেমগুলো মেইনলি হচ্ছে কোশ্চেন ব্যাংক থেকে নেওয়া। এই জন্যই নেওয়া যে ভাইরা এই মেসেজটা দিতে যাচ্ছি, যারা কৃষিগুচ্ছ পরীক্ষা দিবা, কোশ্চেন ব্যাংকটাকে বাইবেলের মতো চিন্তা করবা। কোশ্চেন ব্যাংক মানে বাইবেল, ওটা তোমার মুখস্থ মুখস্থ করা লাগবে না, ওটা ভালোভাবে পড়তে হবে, বুঝে শুনে পড়তে হবে। যদি না পড়ো, না বুঝো, তাহলে তোমার অ্যাকচুয়ালি বলা যায় যে 50-60% প্রিপারেশন তোমার এমনিতেই চলে গেছে।
জাস্ট যদি কোশ্চেন ব্যাংকটা ভালো মতো পড়ো, দেখবে হচ্ছে তোমার ভালো একটা প্রিপারেশন হয়ে গেছে। সো কোশ্চেন ব্যাংক পড়া মানে কি, যত বছর কোশ্চেন সলভ করতে পারো, মিনিমাম তুমি 5-7 বছর কোশ্চেন সলভ করবা, তারপরে যত বেশি সলভ করো, 10 বছর ভেরি গুড, 15-20 বছর এক্সিলেন্ট, এভাবে করবা, ঠিক আছে। সো মেইনলি কোশ্চেন ব্যাংক সলভ করবা। কোশ্চেন ব্যাংক সলভ করে তুমি বুঝবা যে অ্যাকচুয়ালি তোমার যে পড়াশোনা এবং কৃষিগুচ্ছের যে কোশ্চেন সিমিলার, সেম। তোমরা যেহেতু মেডিকেলের পরীক্ষা দেওয়ার একটা সাহস করছো, অবশ্যই ভাই বিশ্বাস করি তোমাদের জিপিএ তে ভালো একটা গ্রেড আছে, হয়তো 5 আছে, 4.8 আছে, 4.9 আছে, 4.9 প্লাস এরকম কিছু একটা আছে, রাইট? অবশ্যই জিপিএ তে ভালো একটা গ্রেড আছে। সো জিপিএ তে যেহেতু তুমি ভালো গ্রেড পাইছো, এইচএসসি 25 ব্যাচ হয়ে যারা রেজাল্ট খুব ধসে দিয়েছিল গভর্নমেন্ট থেকে, রাইট? গভর্নমেন্ট না, অ্যাকচুয়ালি বোর্ড থেকে খুব ধসে গেছিল। সো তুমি যেহেতু জিপিএ তে ভালো একটা মার্কস পাইছো, তোমার অবভিয়াসলি ভাই বিশ্বাস করি তোমার কৃষিগুচ্ছে ভালোভাবে চান্স পাওয়ার যোগ্যতা আছে, এবং খুব ইজি কোশ্চেন আসে। কি কি কোশ্চেন আসে, কি কি টাইপের কোশ্চেন আসে, ভাইরা আজকে এইগুলা ডিসকাস করবো, এবং তোমাদের প্রতি ভাই সাজেশন থাকবে, ভাইয়াদের সামনে প্রবলেমটা আসার পর তুমি নিজে আগে ট্রাই করবা। একদম ইজি প্রবলেম, জাস্ট ভাইয়া দেখি টোকায় টোকা অ্যান্সার করা যায়, ঠিক আছে? ভাইরা বেশি ডিটেলসে ডিসকাস করবো, জাস্ট প্রবলেম বেসড কিছু কনসেপ্ট ডিসকাস করবো, ঠিক আছে? চলো আমরা শুরু করি। সো ভাইয়ের নাম হচ্ছে মাহিন, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে, এতটুকুই। আর তোমাদের পড়াচ্ছে, তোমরা হয়তো ভাইয়ের একাডেমিক ক্লাস পাইছিলে, রাইট? আর আজকে হচ্ছে আমরা কি মাস্টার ফিজিক্স দেখবো। প্রথম হচ্ছে তাপগতিবিদ্যা দিয়ে শুরু করি। সো দেখো, কার্নো চক্রে এন্ট্রপির পরিবর্তন কত? এন্ট্রপিটা ভাই কি বলতো? এন্ট্রপি এস অ্যাকচুয়ালি কি, কতটুকু তাপ গৃহীত বা বর্জিত হচ্ছে একটা টেম্পারেচার, রাইট? এটা হচ্ছে আইসোথার্মাল পদ্ধতিতে এন্ট্রপি। আইসোথার্মালে এন্ট্রপির ফর্মুলা কি এরকম, আইসোথার্মালে এন্ট্রপির ফর্মুলা হচ্ছে এরকম। সো তুমি দেখো কার্নোর যে চক্রটা আছে, দেখো কার্নো চক্র কি দেখতে এরকম, রাইট? এখানে Q1 পরিমাণ তাপ গ্রহণ করে T1 তাপমাত্রা, এবং এখানে Q2 পরিমাণ তাপ বর্জন করে T2 তাপমাত্রায়। এবং এখানে যে পরিমাণ, মানে এখানে যে এন্ট্রপির পরিবর্তন, এখানে এন্ট্রপির পরিবর্তন অ্যাকচুয়ালি সেম হয়, বাট একটা উল্টা হয়, রাইট? একটা উল্টা হয়, তার মানে মোট এন্ট্রপির পরিবর্তন কত হবে? 0 হবে। সো মনে রাখবা কার্নো চক্রে অলওয়েজ কার্নো চক্রে কি মোট এন্ট্রপির পরিবর্তন 0 হয়। কার্নো চক্রে কি মোট এন্ট্রপির পরিবর্তন 0 হয়। ভাই একটু পানি খেয়ে নিচ্ছি, তোমরা পারলে একটু চা পানি নাস্তা খেয়ে নাও। ওকে, তারপর সো এটা অ্যান্সার কি? এটা অ্যান্সার হচ্ছে ভাই 0। তারপর 1 কাপ পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে নামানো হলো, ফারেনহাইট স্কেলের পরিবর্তন কত হবে? ভালো মতো বোঝো, ফারেনহাইট স্কেলে কি চাইছে? পরিবর্তন চাইছে, রাইট? ফারেনহাইট স্কেলে এর মান কত এটা চাই নাই। এখন দেখো সেলসিয়াস স্কেলের পরিবর্তন কত হয়েছে? সেলসিয়াসের পরিবর্তন হচ্ছে ভাই 100 থেকে 35, 100 থেকে 35। তার মানে সেলসিয়াস স্কেলের পরিবর্তন, সাপোজ ডেলসি বললাম, এটা কত হবে? 100 মাইনাস 35 কত? 100 থেকে 30 বাদ দিলে 70, সো 65, রাইট? 65 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো এই যে তাপমাত্রাগুলো আছে, তাপমাত্রার মধ্যে পরিবর্তনের ফর্মুলা কিন্তু তুমি জানো, যে ডেল সি ডিভাইড বাই 5। সেলসিয়াসের পরিবর্তনকে 5 দিয়ে ভাগ করবা, ফারেনহাইটের পরিবর্তনকে 9 দিয়ে ভাগ করবা, এবং কেলভিনের পরিবর্তনকে তুমি 5 দিয়ে ভাগ করবা। এটা কিন্তু পরিবর্তন, আবার বলতেছি ভাই এটা কিন্তু পরিবর্তন। অ্যাকচুয়াল ফর্মুলা কি? অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে সি বাই 5 সমান এফ মাইনাস 32 বাই 9 কে মাইনাস 273 ডিভাইড বাই 5। সো এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা, রাইট? এখান থেকে আমরা পরিবর্তন, উপরে যে ভ্যালুগুলো থাকে এগুলো হচ্ছে পরিবর্তন, ঠিক আছে? সো আমরা যদি একটু জাস্ট সলভ করে ফেলি কি আসে বলো? সেলসিয়াসের পরিবর্তন কত? 65। সেলসিয়াসের পরিবর্তন 65, এটাকে তুমি 5 দিয়ে ভাগ করবা, ফারেনহাইটের পরিবর্তন বের করবা, 9 দিয়ে ভাগ করবা। তোমাকে এটাই জানতে চাইছি। সো 5 দিয়ে যদি ভাগ করো, 5 13 কত? 65। সো 13, আর এখানে 9 গুণ আকারে আসবে, টেলে বাম পাশটা ডান পাশে গুণ আকারে চলে গেছে। সো 13 গুণ 9 কত? 117, রাইট? কিভাবে করছে ভাইয়া? 13 গুণ 9 না চিন্তা করে 13 গুণ 10 চিন্তা করতে পারে, কত? 130, বাট 9 দিয়ে গুণ করছে, তার মানে 13 আরো বাদ চলে যাবে। সো 117 ডিগ্রি ফারেনহাইট। হুইচ ওয়ান? ক। বুঝতে পারছি, একদম হাতে হাতে ক্যালকুলেশন করা যায়। তারপর একটি রেফ্রিজারেটর শীতল তাপাধার থেকে 450 জুল তাপ গ্রহণ করে উষ্ণ তাপাধারে 600 জুল তাপশক্তি বর্জন করে। রেফ্রিজারেটরটি কার্য সম্পাদন সহগ কত? আচ্ছা দেখো, কার্য সম্পাদন সহগ কি? সাপোজ এটা হচ্ছে একটা রেফ্রিজারেটর, ঠিক আছে? এটা একটা রেফ্রিজারেটর, এটা কিছু পরিমাণ তাপ ইনপুট হিসেবে দিচ্ছ, বা আমি বলবো যে শীতল তাপাধার থেকে তাপ ইনপুট হিসেবে দিচ্ছ, এটাকে আমরা বলি কি? Q1। এবং এ কি করতেছে? কিছু পরিমাণ তাপ বের করে দিচ্ছে, এটাকে আমরা বলি Q2। এবং মাঝখানে কি কিছু পরিমাণ কাজ করছে, কাজটাকে আমরা কি বলবো? Q1 মাইনাস Q2, রাইট? Q1 মাইনাস Q2 মানে কি?
Q1 পরিমাণ তাপ তুমি ইনপুট দিচ্ছ বা এটার মধ্যে প্রবেশ করাচ্ছ, Q2 পরিমাণ তাপ এই ভিতরে কাজ বাজ করে বা যেটাই করুক প্রসেস কমপ্লিট হোক, প্রসেস কমপ্লিট হওয়ার পর Q2 পরিমাণ তাপ বের হয়ে যাচ্ছে এবং ওভারঅল এই ফেনোমেনাটা ঘটার পরে এখানে কিছু পরিমাণ কাজ ঘটছে, যেটাকে আমরা বলতেছি Q1 - Q2। সো আমরা হচ্ছে কি বলে, আমরা হচ্ছে যে কার্যকৃত সহগ কে এটাকে বলি কি, এটাকে বলে হচ্ছে ভাইয়া অপসারিত তাপ বা কৃত কাজ। কি অপসারিত তাপ, অপসারিত তাপ, এটাকে তুমি কি করবা, কৃত কাজ দিয়ে ভাগ করবা, যেটা আসে এটাই কি আমাদের কার্যকৃত সহগ। এবং এই ভ্যালুটা মোস্টলি একের চেয়ে বড় আসে, বা যদি একদম স্পেসিফিক্যালি বলি 6-7 এরকম রেঞ্জে আসে। ঠিক আছে, 6-7 এরকম রেঞ্জে আসে। এখন দেখো অপসারিত তাপ, তুমি যদি এই ফর্মুলা থেকে বলো কি পরিমাণ অপসারিত তাপ হয়েছে বলো, Q2 পরিমাণ, আর কতটুকু কাজ হয়েছে W পরিমাণ, বা ভাই বলবো হচ্ছে Q1 - Q2 পরিমাণ। ঠিক আছে, এখন দেখো শীতল তাপাধার থেকে 450 জুল তাপ গ্রহণ করা তাপটা কি Q1, এবং কতটুকু জুল তাপ বর্জন করে 600 জুল তাপ বর্জন করে। সো এটা কি, এটা হচ্ছে Q2। তুমি জাস্ট ভ্যালুগুলো বসাও, বসাই দিলে তোমার কেয়ার ভ্যালু চলে আসবে। Q2 কত, Q2 হচ্ছে ভাই 600, এটা কত Q1 কত 600, সরি Q2 তো 600 না, Q2 কত 600 জুল তাপ বর্জন করে, রাইট? না ভাই কি কোথাও ভুল করলাম নাকি? হ্যাঁ ভুল করলাম, দাঁড়াও। W সমান কি হবে বলো, এখানে W সমান কি হবে ভাই? সো কৃত কাজ কিছু করছে হচ্ছে W। সো আমি যদি ফর্মুলাগুলো অ্যাপ্লাই, কত কি পরিমাণ তাপ ইনপুট হচ্ছে Q1 + W, এবং বের হয়ে যাচ্ছে Q2। সো আমি W কে লিখতে পারি Q2 - Q1, এক্স্যাক্টলি ভাই উল্টা লিখছিলাম, রাইট? Q2 - Q1, তার মানে আমি যদি Q2 লিখি, এখানে Q2 কত 600 জুল, আর এখানে 600 - 450। সো এখানে যদি করো 600 - 450 তো 150, 600 কে 150 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 আসবে, রাইট? 4 আসবে। ভাই কি কোথাও ভুল করলাম নাকি? কোথাও কি ভুল হইল নাকি বলো তো ভাইকে? ঠিক আছে, কার্যকৃত সহগ অপসারিত তাপ বাই কৃত কাজ। কোথাও কি ভুল হইল কিনা বলো? এখন তোমার যে মেইন কনসার্নটা আসে কোথায় জানো, অপসারিত তাপ। এই যে অপসারিত তাপ মানে কি ভাই, এটা না ভাইয়া ও শীতল তাপ আধার থেকে কতটুকু তাপ অপসারণ করছে ভাইয়া, ভাইয়া জিনিসটা কনসেপ্ট একটু বুঝো। শীতল তাপাধার থেকে, তাপাধার হতে কত তাপ অপসারণ করতেছে, এটাই হচ্ছে অপসারিত তাপ। অপসারণ করবে শীতল তাপাধার থেকে অপসারিত তাপ, এটা কিন্তু উষ্ণ তাপাধারে তোমার ছেড়ে দিচ্ছে। শীতল তাপাধারে থেকে কতটুকু 600 না ভাইয়া, 600 না, এখানে কত 450। সো 450 হলে কত হবে 3। মানে অপসারিত তাপের মানে ভাইরা পার্সোনালি জিনিসটা মাঝে মাঝে এরকম ভুল হয় যে অপসারিত তাপ মানে হচ্ছে উষ্ণ তাপাধারে বর্জিত তাপ, না ভাইয়া শীতল তাপাধার থেকে ও কতটুকু তাপ অপসারণ করতেছে, কত 450 জুল, উষ্ণ তাপাধারে কতটুকু ছেড়ে দিচ্ছে 600 জুল। সো এখান থেকে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করলে চলে আসে। সো অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে 3। 3 কি খ। ঠিক আছে, একটি কার্নো ইঞ্জিনে 27 ডিগ্রি এবং 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে কর্মদক্ষতা কত? সো কার্নো ইঞ্জিনের যে কর্মদক্ষতা আমরা হচ্ছে দুই ভাবে করতে পারি, 1 - Q2 / Q1 ইন্টু 100%, অথবা এটারই আরেকটা ফর্মুলা আছে 1 - T2 / T1 ইন্টু 100%, এবং T1 T2 কি এগুলো হচ্ছে ক্যালভিনের টেম্পারেচার, রাইট? যে কোনো একটা দিয়ে করতে পারো, শুধুমাত্র কার্নো ইঞ্জিনের জন্য। আবারও বলতেছি এই ফর্মুলাটা শুধুমাত্র কার্নো ইঞ্জিনের জন্য। যদি কার্নো ইঞ্জিন না হয়ে অন্য যে কোনো ইঞ্জিন হয় তাহলে শুধুমাত্র এই প্রথম অংশটা তুমি লিখতে পারবা। অন্য যে কোনো ইঞ্জিনের জন্য কিন্তু পরের প্রশ্নটা সত্য না। অন্য যে কোনো ইঞ্জিনের জন্য এটা সত্য, ইভেন কার্নো ইঞ্জিনের জন্য সেটা সত্য। আর যদি কার্নো ইঞ্জিন হয় টেম্পারেচার দিয়ে তুমি জিনিসটা কম্পেয়ার করতে পারবা। সো আমি যদি লিখি 1 উষ্ণ তাপমাত্রা কত 327, 327 কে তুমি কি লিখতে পারো বলো? 327 কে তুমি এইভাবে লিখতে পারবে না, 327 প্লাস 273, তার মানে 300 200 হচ্ছে 500, 600 কেলভিন। এটা কি, এটা হচ্ছে আমাদের T2, এবং T1 কত 27 প্লাস 273, তার মানে 300 কেলভিন। এটাই কি, এটা হচ্ছে আমাদের T1, রাইট? সো তুমি এখানে বসাই দাও ভ্যালুগুলো, তোমার অ্যান্সার চলে আসবে। 1 T2 কত, T2 হচ্ছে ভাই 600, T1 কত, T1 হচ্ছে 300 ইন্টু 100%। সো ভাই কি ভুল করলাম নাকি? এই উল্টা লিখছি আমি। ইঠা সমান 1 কত 300/600
ইন্টু কি ইন্টু হচ্ছে আমার 100%। সো যদি করি আমার হচ্ছে 300/600 মানে হাফ, 1 মাইনাস হাফ মানে হচ্ছে হাফ, হাফ ইন্টু 100 মানে 50%। এটা কি অ্যান্সার হচ্ছে 50%, রাইট? ও আমি তো এটা সলিউশনে করলাম 50%, রাইট? আচ্ছা এই টেম্পারেচারটা হচ্ছে এটা হচ্ছে T1/T2, T1/T2। একটু ফর্মুলাটা একটু খেয়াল করবা, Q1/Q2, ঠিক আছে? মানে মেইন কথা হচ্ছে কি জানো, মেইন কথা হচ্ছে এটা সমান 1 মাইনাস বড় বাই ছোট, ছোট বাই বড়। এটা হচ্ছে মনে রাখবা, ছোট বাই, তোমার ফর্মুলা বোঝার দরকারই নেই, ছোট বাই বড় ইন্টু 100%। মানে কি তোমার কিউ, এখানে তো দুইটা তাপ দেওয়া থাকবে, সো যে তাপটা ছোট উপরে বসাবা, যে তাপটা বড় নিচে বসাবা, অথবা তাপমাত্রা দুইটা দেওয়া থাকবে, যে তাপমাত্রাটা ছোট তুমি ওইটা উপরে বসাবা, যে তাপমাত্রাটা বড় তুমি এটা নিচে বসাবা, তাইলে তোমার চলে আসবে। তারপরে 15°C তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে রুদ্ধতাপ প্রক্রিয়ায়, কিভাবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, ভালো মতো খেয়াল করবা, প্রক্রিয়া বলে দিছে, প্রসারিত করে আয়তন দ্বিগুণ করা হয়েছে। সো আয়তন দ্বিগুণ করা হয়েছে মানে কি, প্রথমে একটা আয়তন ছিল হচ্ছে ধরো V1, পরে আয়তন দ্বিগুণ করা হয়েছে মানে কি, পরে আয়তন দ্বিগুণ করা হয়েছে মানে V2 হবে হচ্ছে প্রথমের দ্বিগুণ, 2V1। চূড়ান্ত তাপমাত্রা -54.7°C হলে গামা এর মান কত? ঠিক আছে, এখন এটা হচ্ছে কি T1, রাইট? আর এটা কি, এটা হচ্ছে আমাদের T2। সো তোমার কাছে জানা যাচ্ছে গামা এর ভ্যালু কত। তার মানে তোমার কাছে ফর্মুলাগুলো কিসের মধ্যে লাগবে, টি এবং বি এর মধ্যে ফর্মুলাগুলো লাগবে, রাইট? সো ভাইরা হচ্ছে একদম ফর্মুলাগুলো লিখে দিচ্ছি, কি কি ফর্মুলা তোমার মনে রাখতে হবে। প্রথম হচ্ছে ভাইয়া পি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে P1V1 টু দি পাওয়ার গামা সমান P2V2 টু দি পাওয়ার গামা, এটা হচ্ছে একটা ফর্মুলা, ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। তারপর T1V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, T2V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, এটা হচ্ছে আরেকটা ফর্মুলা। আর হচ্ছে P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা সমান T2P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। তো তোমার কাছে অ্যাকচুয়ালি যেটা দিয়ে হচ্ছে কোয়েশ্চেন চাই আর কি, যেটা দিয়ে হচ্ছে তোমার কোয়েশ্চেনের মধ্যে সলভ করতে বলে, যেমন এখানে টেম্পারেচার এবং ভলিউমের মধ্যে রিলেশন দেওয়া আছে, সো অবভিয়াসলি আমরা সেকেন্ড রিলেশনটা নিয়ে ক্যালকুলেশন করব। যদি টেম্পারেচার এবং প্রেশারের মধ্যে রিলেশন দেওয়া থাকতো তাহলে হচ্ছে আমরা থার্ডটা নিয়ে ক্যালকুলেশন করতাম, যদি প্রেশার এবং ভলিউমের মধ্যে দেওয়া থাকতো তাহলে হচ্ছে প্রথমটা নিয়ে ক্যালকুলেশন করতাম, ঠিক আছে? সো আমরা হচ্ছে যেহেতু টেম্পারেচার এবং ভলিউমের মধ্যে দেওয়া আছে, সো আমরা সেকেন্ডটা নিয়ে ক্যালকুলেশন করব, T1V1 টু দি পাওয়ার গামা, T2V2 টু দি পাওয়ার গামা। ওকে, সো এখান থেকে আমাদের কি দেওয়া আছে বলো, T1 প্রথমে টেম্পারেচার কত 15°C, 15°C, আমরা তো সেলসিয়াসে বসাবো না, কি বসাবো কেলভিনে, সো কেলভিনে দিয়ে বসাই 273 যোগ করবো, 15 + 273 কত আসবে বলো তো ভাইয়া, যদি ক্যালকুলেশন করে ফেলি, 15 + 273 288 ইন্টু V1 টু দি পাওয়ার গামা সমান T2 সমান কত -54 পয়েন্ট, সো 273 ওইটা হচ্ছে যোগ করবা, যোগ করলে অ্যাকচুয়ালি -54.7 আসবে, সো এটা আসবে 218.3। আর V2 সমান কত দেখো 2V1, রাইট? সো 2V1 টু দি পাওয়ার গামা। সো আমি দেখো এটাকে এইভাবে লিখতে পারি, 288 ইন্টু V1 টু দি পাওয়ার গামা 218.3 ইন্টু, এটাকে যদি ভেঙে ফেলি 2 টু দি পাওয়ার গামা V1 টু দি পাওয়ার গামা, সো V1 টু দি পাওয়ার গামা V1 টু দি পাওয়ার গামা বাদ, সো আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার গামা এক পাশে নিয়ে বাকিগুলোকে যদি আরেক পাশে লিখি 288/218.3 দিয়ে করি 1.319। তারপর কি করবো, উভয় পাশে লন নিয়ে নিব, যদি লন নিয়ে নেই মানে লন বলতে অ্যাকচুয়ালি ln আর কি, সো এটা সমান আসবে ln 1.319। তারপরে কি লনের উপরে পাওয়ার থাকলে কি হয়, এটা সামনে চলে আসে, সো ln 1.319। তারপরে কি করব, তারপর হচ্ছে আমরা তারপর হচ্ছে ভাইরা সিম্পলি এখান থেকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন যদি করি তাহলে আমাদের গামার ভ্যালু আসবে হচ্ছে এই যে ln এটা বাই ln 2, সো আমাদের অ্যান্সার হচ্ছে ln ডিভাইড বাই ln 2 0.39 0.399। কোথাও কি ভুল করলাম নাকি, 0.399 টিভি টু দি পাওয়ার গামা, ও এটা তো গামা -1, দেখছো পুরোটাই ভুল করছি, এরকম ভুল করো না তোমরা। দেখো কি দেওয়া আছে, টিভি টু দি পাওয়ার গামা -1, রাইট? T1V1, আচ্ছা ডিরেক্ট বসাই, প্রথম হচ্ছে T1 কত 288, V1 টু দি পাওয়ার গামা -1, পরে T2 কত 218.3, V2 কত 2V1 টু দি পাওয়ার গামা -1, রাইট? গামা -1। এখন দেখো এটাকে আমি লিখতে পারি কি 2 টু দি পাওয়ার গামা -1 লিখতে পারি,
আর সাথে লিখতে পারি v1 টু দি পাওয়ার গামা মাইনাস 1। সো এটা এটা বাদ, যদি বাদ যায় আমি লিখতে পারি কি, এই যে দেখো 2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান হচ্ছে লিখতে পারি 288 ডিভাইড বাই 218.3। তারপর কি করলাম, উভয় পাশে লন নিলাম, যদি লন নেই পাওয়ারটা সামনে চলে আসবে, আর লন 2 সমান কত আসবে, যে লন 288 ডিভাইড বাই 218.3। তারপর হচ্ছে ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে গামার ভ্যালু বের করে নিবা। সো লন এটা বাই এটা 0.33 বা 0.4, সো গামার ভ্যালু আসবে 1.0.4, তার মানে 1.4। সো হুইচ ওয়ান, খ। বুঝতে পারছি। সো গামার ভ্যালু হচ্ছে একদম ইজি, ঠিক আছে। সো এখানে কি, এখানে হচ্ছে আমাদের জাস্ট সিম্পলি একটু ক্যালকুলেশন করতে হবে। তোমাদের একটা ব্যাপার হচ্ছে মোস্টলি 100 ms বা এরকম টাইপের ক্যালকুলেটর অ্যালাউ আছে। সো ওইরকম ক্যালকুলেটর যদি অ্যালাউ থাকে তাহলে ডিরেক্ট করে ফেলতে পারবো। আরেকটা ব্যাপার হচ্ছে ধরো ক্যালকুলেটর যদি অ্যালাউ না থাকে কৃষি গুচ্ছে, এরকম প্রবলেম ট্রাই করবে না, কারণ এখানে নেগেটিভ মার্কিং কিন্তু আছে। সো একটা প্রবলেম রিস্ক নিয়ে ট্রাই করাচ্ছে না করা ভালো, যদি এখানে নেগেটিভ বা তুমি অ্যাকচুয়ালি ক্যালকুলেশনের ব্যাপারে ভালো প্রো না হয়ে থাকো, ঠিক। সরি। তারপর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে কনভার্ট করতে কত এন্ট্রপি পরিবর্তন হবে। তোমাকে দেখো এখানে হচ্ছে 1 কেজির একটা পানি আছে, কি হচ্ছে 1 কেজির, এটা কি ওয়াটার, রাইট, লিকুইড, বা ভাই যদি সিম্পলি বলি ওয়াটার। তোমার এটাকে যখন তুমি তাপ দিবা, সাপোজ Q1 পরিমাণ তাপ দিছো, সো তাপ দিলে তোমার কি হবে, এটা প্রথম হচ্ছে 1 কেজি বাষ্পে কনভার্ট হবে, রাইট। এটা কি, এটা হচ্ছে বাষ্প বা ভেপরে কনভার্ট হবে, বুঝছো, ভেপরে কনভার্ট হবে। সো তোমার হচ্ছে এখান থেকে পানিকে যখন তুমি ডিরেক্ট বাষ্পেতে কনভার্ট করবা, তখন হচ্ছে তোমার কি এন্ট্রপির পরিবর্তন হবে, কি এন্ট্রপির পরিবর্তন হবে। এখন কথা হচ্ছে এখানে কিন্তু পুরোটা তুমি বাষ্পে কনভার্ট করে ফেলছো, ঠিক আছে। সো তোমার এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে বলো, এখানে যে পানিটা আছে 1 কেজি, দেখো এখানে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সো এখানেও কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকবে, এটা কি হবে, এটা হচ্ছে বাষ্প হবে। এখন এখানে যে তাপটা লাগছে, এখানে যে তাপটা দেওয়া হয়েছে, ভাই এখানে কি অবস্থার পরিবর্তন হয়েছে, পানি থেকে বাষ্প হয়েছে, রাইট। বাট টেম্পারেচার কি চেঞ্জ হয়েছে, দেখো টেম্পারেচার কিন্তু 100, টেম্পারেচার কি চেঞ্জ হয়েছে, অ্যান্সার হয় না। সো এখানে যে তাপটা দরকার, যেটাকে আমরা কি বলি, সুপ্ত তাপ। সো বাষ্প গঠনের সুপ্ত তাপ বা ভ্যাপোরাইজেশনের সুপ্ত তাপ যেটা, এটা আমরা জানি অ্যাকচুয়ালি, এটা কত ভাইয়া, 22,68,000 জুল পার কেলভিন, জুল পার কেলভিন। আর যদি বরফ গলনের সুপ্ত তাপ বলে 3,36,000 জুল পার কেলভিন, এটা কি বরফ গলনের ক্ষেত্রে। আর যদি বাষ্প গঠনের ক্ষেত্রে বলে 22,68,000, আর বরফ গলনের ক্ষেত্রে 3,36,000। এই ভ্যালুগুলো তোমার জানতে হবে, ঠিক আছে। সো তোমার হচ্ছে এখানে কি বলছে, এন্ট্রপি পরিবর্তন, এন্ট্রপি পরিবর্তন কি, বা কতটুকু তাপ নিচ্ছে ডিভাইড বাই টেম্পারেচার। সো কতটুকু তাপ নিচ্ছে, 22,68,000 ডিভাইডেড বাই কত, আচ্ছা জুল পার কেজি, এগুলো ইউনিট কেজি, ডিভাইড বাই টেম্পারেচার 100 বা 373। সো যদি করো তুমি সলভ করো, 22,68,000 ডিভাইড বাই 373, সো 6,080.42 জুল পার কেলভিন। 6,080 হুইচ ওয়ান, 6,080, সো 10 টু দি পাওয়ার 3, রাইট, 10 টু দি পাওয়ার 3, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো ঘ। 10 টু দি পাওয়ার 2 মানে কি ভাই, মানে হচ্ছে 100, রাইট। সো 6 দিয়ে যখন 100 গুণ করবা 600 আসবে, এটা ভুল। 10 টু দি পাওয়ার 3 এটাও 1000, 1000 দিয়ে যখন 2 দিয়ে গুণ করবা 2000 আসবে। সো এখানে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 2000, এখানেও 1000। সো এখানে হচ্ছে মোটামুটি একের পরে যেহেতু দশমিক, সো এখানে মোটামুটি 1000 মতো আসবে। সো আমাদের কাছাকাছি অ্যান্সার কোনটা, কাছাকাছি অ্যান্সার হচ্ছে ঘ। সো ঘ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তারপর একটি কার্নো ইঞ্জিন 600 কেলভিন তাপমাত্রায় তাপ উৎস থেকে 1200 জুল তাপ গ্রহণ করে এবং তাপ গ্রাহকে এত জুল তাপ গ্রাহকের তাপমাত্রা। সো যেহেতু এটা কি, এটা হচ্ছে ভাই কার্নো ইঞ্জিন। সো কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে এরকম একটা ফর্মুলা খাটে যে Q1/T1 সমান Q2/T2, রাইট। মানে কি, একটা হচ্ছে উৎস যদি বলো, আরেকটা হচ্ছে গ্রাহক। সো প্রথম হচ্ছে ধরো তাপ উৎস বললা, তাপ উৎস থেকে কত জুল তাপ বর্জন গ্রহণ করে, 1200 জুল। কত তাপমাত্রায়, 600 কেলভিন তাপমাত্রায়। তাপ গ্রাহক কত তাপ বর্জন করে, 300 জুল। কত তাপমাত্রায় আমরা জানি না, সাপোজ T2। সো এটা দিয়ে এটা কাটলো 2 আসবে, 2 দিয়ে এটা কাটলো 150 আসবে, তার মানে T2 সমান 150 কেলভিন। 150 কেলভিন হুইচ ওয়ান, 150 কেলভিন হচ্ছে কমন। আবারও বলতেছি, এই ফর্মুলা শুধুমাত্র কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে প্রযোজ্য, এই ফর্মুলা শুধুমাত্র কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে এই ফর্মুলা প্রযোজ্য না। সিমিলারলি আমরা যে এফিসিয়েন্সির একটা ইকুয়েশন দিয়েছিলাম, ওইটাও এরকম, ঠিক আছে। তারপর স্বাভাবিক তাপমাত্রার চাপে কিছু পরিমাণ গ্যাসকে হঠাৎ সংকুচিত করা মানে কি, হঠাৎ সংকুচিত করা মানে কি ভাইয়া, মানে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধ
তাপীয় প্রক্রিয়া। যদি ধীরে ধীরে বলতো তাহলে কি হতো? ধীরে ধীরে যদি বলতো তাহলে হচ্ছে কি হতো? সমষ্ণ প্রক্রিয়া হতো, রাইট? সো আয়তন 1/3 করা হয়েছে। সো প্রথমে একটা আয়তন ছিল V1, তারপর হচ্ছে V2, যেটা এটা হচ্ছে V1 এর 1/3। চূড়ান্ত তাপমাত্রা কত? সো সিমিলারলি পারবা না? পারা উচিত। আমরা হচ্ছে ফর্মুলাগুলো দিয়ে দিছি। সো এই প্রবলেমটা তোমরা করবা, করলে দেখবা মোটামুটি হয়ে যাচ্ছে। তারপর যেটা, তারপর হচ্ছে আমরা এখন শুরু করবো হচ্ছে স্থির তড়িৎ। সো চলতড়িৎ, তাপগতিবিদ্যা যেটা দেখলাম, তাপগতিবিদ্যা থেকে মোটামুটি ভাই যদি পার্সোনালি বলি, কার্নো পোর্শনটা খুব ভালো মতো কৃষিগুচ্ছে আসে। কার্নো থেকে হচ্ছে দক্ষতা বের করতে বলতে পারে, অথবা তোমার হচ্ছে কার্নোর ওই যে রিভার্সিবল প্রক্রিয়া, মানে কি বলা হয় রিভার্সিবল বাংলা কি, রিভার্সিবল মানে কি, মানে দ্বিমুখী বা এরকম কিছু একটা, রাইট? মানে দুই দিকে যেতে পারে, এরকম রিভার্সিবল প্রক্রিয়া কিনা ওই জিনিসটা চেক করতে বলতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো বলতে পারে। আর হচ্ছে প্রসেসগুলা, প্রক্রিয়াগুলা, সমষ্ণ, রুদ্ধতাপীয়, এই দুটো প্রক্রিয়া খুব বেশি জিজ্ঞেস করে। সমষ্ণ প্রক্রিয়াগুলো আস্তে আস্তে হয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়াগুলো খুব ফাস্ট হয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে তোমার তাপের আদান প্রদান হয় না, সমষ্ণ প্রক্রিয়া তাপের আদান প্রদান হয় বা টেম্পারেচার ফিক্স থাকে। ঠিক আছে, ওই জিনিসগুলো একটু ভালো মতো খেয়াল করবা। আর এন্ট্রোপির পরিবর্তন কার্নো সাইকেলে কত হয়? অলওয়েজ 0 হয়। আর এন্ট্রোপির পরিবর্তনের নরমাল ফর্মুলা কি? কতটুকু তাপ গ্রহণ করছে ডিভাইডেড বাই টেম্পারেচার। এখন হচ্ছে আমরা চলো স্থির তড়িৎ দেখি। প্রথমে 10⁻10 নিউটন পার কুলম্ব মানে একটি সুষম তড়িৎ ক্ষেত্র। এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র। সো তড়িৎ ক্ষেত্রকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? ই দিয়ে। ভালো কথা। স্থাপিত করলে ইলেকট্রনের ত্বরণ, এখানে কি জানতে চাইছে? ইলেকট্রন একটা কত ত্বরণ অনুভব করবে। তো একদম সিম্পল ভাইয়া, একটা ইলেকট্রন একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে থাকলে কত বল অনুভব করে? ভাইয়া এফ সমান হচ্ছে কিউ ইন্টু ই। একটা ইলেকট্রন, একটা চার্জ, সাপোজ একটা চার্জ কিউ মানের, এটা তড়িৎ ক্ষেত্রে থাকলে কি পরিমাণ বল অনুভব করে? কিউ ই। এখন এটা ত্বরণ অনুভব করবে কিসের উপর ডিপেন্ড করে? এটার ভর কত এবং এটা ত্বরণ হচ্ছে এ। সো আমরা এখান থেকে এ বের করবো, এ সমান কি হবে? কিউ ই ডিভাইড বাই ইলেকট্রনের ভর। কিউটা কি? কিউটা হচ্ছে ভাই ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻⁻19 ই তড়িৎ ক্ষেত্র 10⁻10 ডিভাইড বাই এম। এম কত? 9.11 ইন্টু 10⁻31। তো এখান থেকে সলভ করবা, সলভ করলে অ্যান্সার চলে আসবে। 1.6 ইন্টু 10⁻19 ইন্টু 10⁻10 divided by 9.11 into 10 to the so 1.75 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এটা হচ্ছে আমাদের answer, ঠিক আছে। তারপর 20 ন্যানো কুলম্ব থেকে 10 সেন্টিমিটার দূরে তড়িৎ প্রাবল্য কত হবে? সো তড়িৎ প্রাবল্য ই সমান কি? ই সমান হচ্ছে ভাই কে, বা ভাই যদি বলি একদম সিম্পল, ই সমান হচ্ছে 1/4 পাই এপসিলন নট কিউ ডিভাইড বাই আর স্কয়ার। সো 1/4 পাই এপসিলন নট, এই দুইটার মানে পুরোটার ভ্যালু হচ্ছে 9 × 10⁻9। আমরা ক্লাস 9 10 পড়ে আসছি, আমরা সিম্পল বসে দিতে পারি। চার্জের মান কত? 20 ন্যানো কুলম্ব। সো 20 × 10⁻9। আর কত সেন্টিমিটার দূরে? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার মানে কি? 0.1 মিটার। বা তুমি হচ্ছে এটাকে চাইলে এইভাবে ক্যালকুলেশন করতে পারো, 10 কে 100 দিয়ে ভাগ করবা, মিটার চলে আসবে স্কয়ার। সো যেটা আসবে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, 9 × 10⁻9 ইন্টু 20 × 10⁻9 ডিভাইড বাই 10/100 স্কয়ার। সো এটাকে যদি করি 1.8 ইন্টু 10⁻4 নিউটন পার কুলম্ব। সো হুইচ ওয়ান? ক। ঠিক আছে, প্রবলেম টাইপগুলো একটু দেখো। আমাদের তড়িৎ প্রাবল্য থেকে অনেক বেশি প্রবলেম আসতেছে, ঠিক আছে। চার্জ প্রবাহের হার, চার্জ প্রবাহের হার মানে কি? কিউ বাই টি। এটা কি? মানে একক সময় কতটুকু চার্জ যাচ্ছে, এটা কি? এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা। সো তড়িৎ প্রবাহ অথবা তড়িৎ প্রবাহ, অনেক সময় সেটাকে এভাবে বলতে পারে প্রবাহ মাত্রা। সো দুইটার যে কোনো একটা বলতে পারে। সো যেটাই বলুক জাস্ট ইকুয়েশনগুলো জানলে তোমার অ্যান্সার করতে পারবা। তারপর একটি সমান্তরাল পাত ধারকের দুই প্লেটের মাঝে ডাই ইলেকট্রিক পদার্থ ঢোকালে তার সঞ্চিত শক্তি 5 গুণ বৃদ্ধি পায়। আচ্ছা, এখানে হচ্ছে কিছু জিনিস হচ্ছে একটু খেয়াল রাখবা। 5 গুণ বৃদ্ধি পাওয়া এবং 5 গুণ হওয়া দুইটা কিন্তু সেম জিনিস না। 5 গুণ হওয়া দুইটা সেম জিনিস না, বাট আমাদের এই ক্ষেত্রে হচ্ছে দুইটাকে সিমিলার হিসেবে চিন্তা করছে। 5 গুণ হওয়া মানে হচ্ছে ধরো 1 মিটার ছিল 5 মিটার হয়ে গেছে, আর 5 গুণ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে 1 মিটার ছিল এটা 5 মিটার বৃদ্ধি পাইছে। সো আগে 1 মিটার ছিল এখন 5 মিটার বৃদ্ধি পাইছে, হয়েছে টোটাল কত? 6 মিটার। বাট আমাদের এই কেসে 5 গুণ বৃদ্ধি পাওয়া এবং 5 গুণ হওয়া দুইটা সিমিলার কেসে হিসেবে চিন্তা করছে। সো সঞ্চিত শক্তি কত হয়েছে? এত ডাইইলেকট্রিক ধ্রুবকের মান। আচ্ছা দেখো, আমাদের ইয়ের ক্ষেত্রে
ধারকের ক্ষেত্রে সঞ্চিত শক্তির পরিমাণ কত বলো তো? মানে ফর্মুলা কি হাফ সি ভি স্কয়ার, রাইট? এখন তোমার এখানে সঞ্চিত শক্তিটা কিসের উপর ডিপেন্ড করে ভাই? ভোল্টেজ এবং ক্যাপাসিটেন্স, এটার উপর, রাইট? ক্যাপাসিটেন্স তো অ্যাকচুয়ালি কি, মানে ভোল্টেজ কি, তুমি অ্যাকচুয়ালি দুইটা প্লেটের মাঝে যদি ডাইইলেকট্রিক মানে কি বলা হয়, দুইটা প্লেটের মাঝে তুমি হচ্ছে কিছু অ্যাড করো বা না করো, এখানে কি ভোল্টেজ চেঞ্জ হবে? তুমি যে ইনপুট ভোল্টেজটা দিচ্ছ বা দুইটা প্লেটকে যে ইনিশিয়ালি ভোল্টেজের মাঝে তুমি অ্যাড করছো, এটা কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। চেঞ্জ হবেটা কি? বা ক্যাপাসিটেন্স চেঞ্জ হবে। তুমি যদি এটাকে পানিতে ডুবাও, তারপর হচ্ছে তেলের মধ্যে ডুবাও, বা তুমি হচ্ছে বায়ুর মধ্যে নিয়ে যাও, বা তুমি হচ্ছে মোম দিয়ে ঘষা দিয়ে ঠিক করে দাও, বা মাঝখানে হচ্ছে অন্য কিছু আনো, ক্যাপাসিটেন্স বা এটা ধারকত্ব বা চার্জ ধরে রাখার অ্যাবিলিটিটা চেঞ্জ হবে, রাইট? তো আমার হচ্ছে কিভাবে অ্যাবিলিটি চেঞ্জ হবে, ওইটা আমরা একটু এখান থেকে ফাইন্ড আউট করবো। সো এখান থেকে দেখবো যে এনার্জি অ্যাকচুয়ালি কিসের উপর ডিপেন্ড করতেছে? এনার্জি অ্যাকচুয়ালি ক্যাপাসিটেন্সের উপর ডিপেন্ড করতেছে এবং সমানুপাতিক। মানে কি, ক্যাপাসিটেন্স বা ধারকত্ব যদি দ্বিগুণ হয়, সঞ্চিত শক্তির পরিমাণ দ্বিগুণ হবে। ধারকত্ব যদি 4 গুণ হয়, সঞ্চিত শক্তির পরিমাণ 4 গুণ হবে। ধারকত্ব যদি 5 গুণ হয়, সঞ্চিত শক্তির পরিমাণ 5 গুণ হবে। ঠিক আছে, এখন আমরা দেখবো ডাইইলেকট্রিক পদার্থের মাঝে এনার্জি কত গুণ হয়েছে বলো তো? এনার্জি ভাইয়া 5 গুণ হয়েছে, তার মানে ক্যাপাসিটেন্স কত গুণ হবে? 5 গুণ হবে। এখন ক্যাপাসিটেন্স যে 5 গুণ হচ্ছে, আমার ডাইইলেকট্রিক ধ্রুবকের মান বের করতে হবে। চারজনের এনার্জি 5 গুণ হচ্ছে। সিমিলার, প্রথমে মানে ইনিশিয়ালি আমরা যদি ক্যাপাসিটেন্স বের করতে পারি, কিসের ক্ষেত্রে? সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে। বলতো এপসাইলন নট কে ডিভাইড বাই ডি, রাইট? এপসাইলন কে ডিভাইড বাই, তার মানে ক্যাপাসিটেন্স অ্যাকচুয়ালি কি, আমার কে বা ডাইইলেকট্রিক ধ্রুবকের সমানুপাতিক। তো আমি এটাকে বলতে পারি ডাইইলেকট্রিক ধ্রুবকের সমানুপাতিক। এনার্জি যদি 5 গুণ হয়, কে কত হবে? 5 গুণ হবে, রাইট? সো ইনিশিয়ালি মানে শুরুতে আমরা আইডিয়াল কেসে কে এর মান কত ধরে নিই বলতো? আইডিয়াল কেসে, আচ্ছা এখানে এ আছে একটা, আইডিয়াল কেসে আমরা কে এর মান কত ধরে নিই? মানে শূন্য মাধ্যমে কে এর মান কত ধরে নিই? 1 ধরে নিই। এখন 5 গুণ হওয়া ভালো মতো বুঝো। আমি যদি এইভাবে চিন্তা করি যে ভাইয়া E1 বাই E2 সমান কি হবে বলো? ক্যাপাসিটি ডাইইলেকট্রিক ধ্রুবক K1 বাই K2। এখন ইনিশিয়ালি ধরো হচ্ছে তোমার এনার্জি কত ছিল? E ছিল, আর 5 গুণ বৃদ্ধি পাইছে মানে 5E হয়েছে। ইনিশিয়ালি আমার শূন্য মাধ্যমে যখন থাকে, কে এর মান কত? 1, আর এটা কত? K। সো এটা বাদ, তার মানে যদি সলভ করো কে এর মান কত আসবে? 5 আসবে। বুঝছো? তার মানে কি হচ্ছে 5। সো এটা হচ্ছে মেইন কথা না, ভাইয়ের মেসেজ যেটা ছিল এখান থেকে, এই মেসেজটা হচ্ছে এরকম যে ধারকত্ব 5 গুণ বৃদ্ধি পাও, 5 গুণ হওয়া তখনই হবে যখন তুমি ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স তুমি 5 গুণ করবা। এখন ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স তুমি 5 গুণ কিভাবে করবা? মাঝখানে যদি 5 মানে ডাইইলেকট্রিক ধ্রুবক বিশিষ্ট কোন একটা পদার্থ তুমি অ্যাড করতে পারো বা প্রলেপ দিতে পারো, বা মাঝখানে তুমি লাগাইতে পারো। ঠিক আছে, যদি 10 গুণ করতে বলে তাহলে 10 কে এর মান 10 বিশিষ্ট এরকম একটা ডাইইলেকট্রিক ধ্রুবক আমার মাঝখানে কি করতে হবে? প্রবেশ করাইতে হবে। ঠিক আছে, ওকে। একটি সুষম তড়িৎ ক্ষেত্রে 25 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুইটা বিন্দু এ এবং বি এর বিভব পার্থক্য 125 ভোল্ট, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যগত। সো তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য, এখানে হচ্ছে এ একটা বিন্দু, এখানে বি একটা বিন্দু, তাদের মাঝখানে ডিসটেন্স ধরো হচ্ছে ডি। তোমার কি দেওয়া আছে? বিভব, এদের মধ্যে বিভব পার্থক্য দেওয়া আছে ডেল ভি। সো তুমি প্রাবল্য কিভাবে বের করবা? ই সমান হচ্ছে ডেল ভি ডিভাইড বাই ডি। সো ডেল ভি কত? ডেল ভি বাই তড়িৎ প্রাবল্যের পার্থক্য হচ্ছে 125 ভোল্ট, আর ডি ডি কত? 25 সেন্টিমিটার। সো 25 বাই 100, তার মানে কত আসে? তুই ক্যালকুলেশন করো, 100 দিয়ে গুণ করো। সো 125 ইন্টু 100 ডিভাইড বাই 25, এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 4, 4 গুণ 125, 400, আর 25 হচ্ছে 100, তাহলে 500 ভোল্ট পার মিটার, 500 ভোল্ট পার মিটার। বুঝছো? ঠিক আছে, একদম সিম্পল ভাইয়া, ইকুয়েশন বেসড। অসীমে মহাকর্ষ বিভবের মান, ভাইয়া অসীমে মহাকর্ষ বিভব না, অসীমে যদি সিম্পলি বিভব বলতো, বিভবের ফর্মুলা কি ভাই? বিভবের ফর্মুলা কি? কে কিউ ডিভাইড বাই আর। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক পটেনশিয়াল, রাইট, বা তড়িৎ বিভব। আর মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে কি? মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে হচ্ছে ভাইয়া জি এম ডিভাইড বাই আর, রাইট? মানে এখানে একটা নেগেটিভ সাইন আসে, বাট আমাদের নেগেটিভ সাইন লাগবে না, জাস্ট ভ্যালুটা নিয়ে ক্যালকুলেশন করবো যে মহাকর্ষীয় বিভব। সো আর এর মান যদি অসীমের দিকে যায়, ভি এর মান কি হবে? ভিজি এর মান 0 এর দিকে যাবে। এখানে সিমিলারলি আর এর মান যদি অসীমের দিকে যায়, ভি এর মান কি হবে? 0 এর দিকে যাবে। তার মানে যে কোনো বিভব হোক সেটা মহাকর্ষীয় বিভব হোক সেটা তড়িৎ বিভব, দুইটাই কি হবে? 0 এর দিকে মুভ করতে থাকবে। কখন? যখন আমার ডিসটেন্সটা অসীমের দিকে চলে যাবে। সো এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি রেফারেন্স বা আইডিয়াল কেস আর কি, মানে আমরা সেটাকে প্রসঙ্গ হিসেবে ধরে নিই এরকম, এই জন্য হচ্ছে এটা 0 হয়। কোন তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য কত হলে সেখানে একটি ইলেকট্রন ওজনের সমান বল অনুভব করবে? এখন দেখো, এখানে হচ্ছে সিমিলার এরকম একটা ইলেকট্রনের ভর কত? 9.11 ইন্টু 10⁻31 কেজি। এটার ওজন কত বলো? ওজন মানে কি? পৃথিবী একে কত বলে টানতেছে। সো ভাই এটা কি হবে? এম ইন্টু জি। ঠিক আছে, এম ইন্টু জি। এখন তোমার কথা বলতেছে এই যে এম জি পরিমাণ ওজনটা আছে, এই ওজনটা
কোন তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে হচ্ছে ফিল করবে বা সমান পরিমাণ বা ইকুইলিব্রিয়াম থাকবে। মানে কি, মানে হচ্ছে ভাইয়া তোমার সাপোজ এমন একটা তড়িৎ ক্ষেত্র তুমি দিচ্ছ যে তড়িৎ ক্ষেত্রে উপরের দিকে এফ পরিমাণ বল দিচ্ছে, এবং এই এফ বল এবং এমজি বল দুইটা সমান, এবং এই এফ বল তুমি কোথেকে পাবো, তড়িৎ ক্ষেত্র থেকে। সো কিউ ইন্টু ই হবে সমান কি হবে, এমজি হবে। সো এখান থেকে তোমার কি বলছে, ই এর ভ্যালু বের করতে, সো এমজি ডিভাইড বাই কিউ, কিউ এর মানে ই এর চার্জ, ইলেকট্রনের চার্জ। সো তুমি বসাই দিবা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻⁹ কুলম্ব, বসাই দিলে তোমার ভ্যালুটা চলে আসবে। ক্যালকুলেশন করলে তোমার কোনটা আসবে, ক নাম্বার। ঠিক আছে, একদম সিম্পল। একটি সমান্তরাল পাতধারকে চার্জের পরিমাণ 25 কুলম্ব, যদি প্রতিটি পাতের কার্যকরী ক্ষেত্রফল এত হয়, তড়িৎ ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স ঘনত্ব কত হবে, নির্ণয় করো। পারবা কিনা বলো। ফ্লাক্স ঘনত্ব মানে কি, দেখো তুমি এককটা দেখে অ্যান্সার করতে পারো। ভাইয়া ফ্লাক্স ঘনত্ব এটা দেখো, উপর হচ্ছে কিলো কুলম্ব, নিচে হচ্ছে মিটার স্কয়ার। তুমি ফর্মুলা জানাই লাগবে না ভাইয়া। উপর হচ্ছে কিলো কুলম্ব, মানে মেইনলি কথা কি, মেইন কথা হচ্ছে ভাই কুলম্ব। উপর হচ্ছে চার্জ, উপর হচ্ছে কি চার্জ, আর নিচে হচ্ছে কি, নিচে হচ্ছে এরিয়া। সো এটাই তোমার ফ্লাক্স, বুঝছো, এটাই ফ্লাক্স। ওকে, চার্জ কত ভাই, চার্জ হচ্ছে 25 কুলম্ব, আর এরিয়া কত 5 সেন্টিমিটার স্কয়ার। বাট আমাদের কি করতে হবে, মিটার স্কয়ার নিতে হবে, রাইট, যেহেতু মিটার স্কয়ার আছে। সো এটাকে এটা কাটলে হচ্ছে 5, সো 5 ইন্টু 10⁻⁻⁴ উপরে গেলে কি হবে 4 কুলম্ব পার মিটার স্কয়ার। যদি হয়ে থাকে, আমার এখানে কিলো কুলম্ব চাইছে, রাইট। সো 5 ইন্টু 10⁻³ ইন্টু 10 ইন্টু কিলো কুলম্ব, এটা কি হবে কিলো কুলম্ব পার মিটার স্কয়ার। কেন এইভাবে লিখছি, সরি, কুলম্ব পার মিটার স্কয়ার কেন আমি এইভাবে লিখছি, কারণ এই যে 10⁻³ মানে কিলো, তার মানে এখানে অ্যাকচুয়ালি কি আসতেছে 50 কিলো কুলম্ব পার মিটার স্কয়ার। এই 10⁻³ এর বদলে আমি কি লিখছি, কিলো লিখছি, ঠিক আছে। তার মানে কি 50 কিলো কুলম্ব পার মিটার স্কয়ার। আমি কিন্তু জানি না ফ্লাক্স বলতে কি বোঝায়, আমি একক থেকে দেখে অ্যান্সার করে ফেলছি। তো তোমাদের হচ্ছে মোস্ট অফ দ্য কেসে এরকমই করতে হবে। তারপর সো এটা গেল চলো স্থির তড়িৎ থেকে যদি ভাই একটু স্পেসিফিক্যালি কিছু প্রবলেম নিয়ে কথা বলি। প্রবলেমগুলো হচ্ছে ভাইয়া মেইনলি তোমার তড়িৎ প্রাবল্য বা তড়িৎ বিভব, এই দুটো টপিক খুব ইম্পর্টেন্ট। তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব, এই দুটো টপিক খুব ইম্পর্টেন্ট। স্পেশালি তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রের তীব্রতা, এটা থেকে খুব বেশি প্রবলেম আসছে। তো এই টপিকটা ভালো মতো খেয়াল করে যাবা, বলতে এখান থেকে বেশি প্র্যাকটিস করবা। আর হচ্ছে আরেকটা ফর্মুলা হচ্ছে তোমার ফ্লাক্স লাস্টে যেটা করছি, আমার কেন জানি মনে হয় এই বছর ফ্লাক্স থেকে হয়তো কোনো একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। এই দুইটা টপিক ভালো মতো খেয়াল করবা। আর কুলম্বের বল, এটা সেটা তো তোমরা সেই ক্লাস 9 থেকে দেখে আসতেছো। তো চলো এখন আমরা তড়িৎ দেখি। 6 ভোল্ট শক্তির উৎস দ্বারা একটি বাতির মধ্য দিয়ে 0.3 এম্পিয়ার বিদ্যুৎ 2 মিনিট ধরে প্রবাহিত হলো। ওই 2 মিনিটে বাতির দ্বারা শক্তি ব্যয়িত শক্তির পরিমাণ কত। আচ্ছা দেখো ইউনিটগুলো কি, হ্যাঁ জুল, রাইট, মানে কি ব্যয়িত শক্তির পরিমাণ, রাইট। আচ্ছা ব্যয়িত গুচ্ছে বেশি গুছ আসছে। সো ব্যয়িত শক্তির পরিমাণ তুমি কিভাবে বের করো বলো। ডাব্লিউ সমান কি, পাওয়ারের ফর্মুলাগুলো তো জানো, পি হচ্ছে W/T, তারপর হচ্ছে পি সমান VI, পি সমান হচ্ছে I² R, পি সমান হচ্ছে V²/R। এই ফর্মুলা তো তোমরা জানো, রাইট। সো এই ফর্মুলা থেকে তুমি হচ্ছে কাজ বের করবে, এই যে সঞ্চিত শক্তিটা তো কাজ। সো ডাব্লিউ কে তুমি কি লিখতে পারো, ডাব্লিউ কে লিখতে পারো হচ্ছে হ্যাঁ, এই যে পুরোটা ফর্মুলা আছে, সবগুলো ফর্মুলার সাথে টি গুণ করে দিবা, পিটি VIT I² RT, তারপর হচ্ছে V²/R ইনটু টি। এখন তোমার কথা হচ্ছে তুমি জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবা। এটা কিন্তু সেই ক্লাস 9-10 ওই যে ইয়েতে তাপের প্রবাহ এরকম একটা, মানে তাপের প্রভাব এরকম একটা চ্যাপ্টার ছিল ক্লাস 9-10, ওইখান থেকে এটা শিখে আসতেছো। এবং এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি এটা আমরা যেটা সেকেন্ড পেপারে চলতরিতে পড়ি, ইভেন আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসছিলাম আর কি, তাপগতিবিদ্যার মধ্যে। হয়তো ওইখান থেকে আসে না, এখান থেকে কোশ্চেনটা জিজ্ঞেস করছে। তোমাকে বলছে কি দেওয়া আছে বলো। এখানে টাইম দেওয়া আছে, যে টাইম হচ্ছে 2 মিনিট, টাইম হচ্ছে 2 মিনিট, বা 2 মিনিট মানে কি 120 সেকেন্ড। তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ দেওয়া আছে I সমান হচ্ছে 0.3 এম্পিয়ার। তাহলে তোমাকে বিভব দেওয়া আছে V। সো এই যে ITV এই ফর্মুলা রিলেটেড, মানে এই ফর্মুলার সাথে তোমার এখানে কোন ভ্যালুগুলো মিলতেছে বলো। এটা পি দেওয়া নাই, এটা I² RT ভাই আর দেওয়া নাই, V²/RT ভাই আর দেওয়া নাই, তার মানে শুধুমাত্র এটা এই ফর্মুলা মিলতেছে। সো আমি লিখবো কি V সমান W সমান VIT, বিভবের মান কত 6 ভোল্ট, I এর মান কত 0.3 এম্পিয়ার, T এর মান 120। বুঝতে পারছি কিনা বলো, অবভিয়াসলি বুঝতে পারছি, রাইট। সো 6
আমি 0.3 কে আমি 3 লিখলাম, আর এই যে 120 এটাকে আমি 12 লিখলাম। কেন লিখলাম? যে 0.3 সামনে যেহেতু মানে পয়েন্টের সামনে যেহেতু ভ্যালুটা নিয়ে আসছি, তো পুরোটা ভ্যালুকে তুমি 10 দিয়ে ভাগ করবা। 10 দিয়ে 120 কে ভাগ করলে কত আসবে? 12 আসবে। তো 3 6 3 12 কত? 36। সো 6 গুণ 36 মানে কি? মানে হচ্ছে অ্যাকচুয়ালি 216। কেন? কারণ এটা হচ্ছে 6 এর স্কয়ার সাথে 6, তার মানে 6 কিউব 216 জুল। একদম সিম্পল, দেখছো মুখোমুখি ক্যালকুলেশন করা যায়। একটি তামার তারের রোধ আর হলে এর দ্বিগুণ দৈর্ঘ্য এবং দ্বিগুণ ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার তারের রোধ কত? আচ্ছা, রোধ যেটা আছে এই ফর্মুলাটা কি বলতো? রো এল ডিভাইড বাই এ। আমি এটাকে লিখতে পারি রো এল ডিভাইড বাই পাই আর স্কয়ার। তার মানে এখান থেকে আমি লিখতে পারি কি, রোধ যেটা আছে এটা হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক এবং রোধ যেটা আছে এটা হচ্ছে আমার ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, রাইট? ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। এখন দৈর্ঘ্য যদি দ্বিগুণ করে, দেখো কি হচ্ছে, দৈর্ঘ্য তোমার দ্বিগুণ করা হয়েছে, তার মানে রোধ কত গুণ হবে? দ্বিগুণ হবে। এখানে হচ্ছে প্রথম দৈর্ঘ্য দ্বিগুণ করার ইফেক্ট। তারপর কি করছে? ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়েছে। ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে রোধ কত হবে? 1/4 হয়ে যাবে। তুমি যদি দুইটা গুণ করো তাহলে অ্যাকচুয়ালি ফাইনাল আউটকাম কি হবে? ফাইনাল আউটকাম হচ্ছে ভাই একটা হচ্ছে 2r আর একটা হচ্ছে 1/4r। সো যদি গুণ করো এটা এটা বাদ, তার মানে অ্যাকচুয়ালি আসতে হচ্ছে 1/2, তার মানে অর্ধেক হয়ে যাবে। মানে একদম সিম্পল ভাই, তোমার অ্যাকচুয়ালি প্রবলেমও সলভ করতে পারে না। দেখো কি করছি এখানে ভাই, দুইটা ইফেক্ট ইন্ডিভিজুয়ালি চিন্তা করলাম। দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধ দ্বিগুণ হয়, ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি আমার রোধ কি হয়? 1/4 হয়ে যায়। এই যে ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, তার মানে এটা যদি দ্বিগুণ করি 2 এর স্কয়ার মানে কত? 4। সো 1/4 হয়ে যায়। সো আমি যদি দুইটা গুণ করে দিই অ্যাকচুয়ালি आंसर আসতেছে কি? হাফ। তার মানে ইনিশিয়ালি যে রোধ ছিল, পরে এই জিনিসটা করার পরে দৈর্ঘ্য দ্বিগুণ এবং ব্যাসার্ধ দ্বিগুণ করার পরে রোধ হয়ে যাবে অর্ধেক। তার মানে অর্ধেক মানে কি? অর্ধেক কোথায় আছে? এই যে ক নাম্বার হচ্ছে आंसर। এভাবে হচ্ছে आंसर করবা, বুঝছো? সমানুপাতিক ব্যস্তানুপাতিক দিয়ে একটি পরিবাহীর রোধ দেওয়া আছে, এর মধ্যে দিয়ে 1 এম্পিয়ার বিদ্যুৎ 5 মিনিট ধরে প্রবাহিত হলে কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে? একটা ভালো মতো বুঝো ক্যালোরি। সো এখানে হচ্ছে একটা জিনিস আমাদের বের করতে হবে। আমরা যে এসআই ইউনিটে ক্যালকুলেশন করে তাপ বা শক্তি বের করি, এই শক্তিটা হচ্ছে জুলে বের করে। সো তোমার একটু মনে রাখতে হবে 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। বা অ্যাকচুয়ালি এটা অনেক সময় হচ্ছে একটু মাঝে মাঝে প্রবলেম ক্রিয়েট করে, মানে এমসিকিউতে ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারে 4.18 জুল, বা তুমি এটাকে চাইলে 4.2 লিখতে পারো। আমরা হচ্ছে ক্যালকুলেশনের সুবিধার্থে 4.2 লিখি। সো তুমি যেটা ইচ্ছে ওইটা লিখতে পারো, ঠিক আছে? ওকে, আমাদের হচ্ছে কি করতে হবে? কি কি দেওয়া আছে ভাই? রোধ দেওয়া আছে, আর দেওয়া আছে, তড়িৎ প্রবাহ দেওয়া আছে, সময় দেওয়া আছে। সো বলো ফর্মুলা কি আসে? উৎপাদিত তাপ বা শক্তিটা কি হবে? আই স্কয়ার আর টি। আমরা যে ফর্মুলাগুলো দিয়েছি এটার মধ্যে এটা পড়ে, রাইট? সো আই এর মান কত? 1 স্কয়ার, আর এর মান কত? 25, টি এর মান কত? 5 মিনিট। সো 5 ইনটু 60। আমি যদি করি 25 125 গুণ 60, ঠিক আছে? এটা কি আসবে? এটা হচ্ছে ভাই জুলে আসবে, বাট আমার কি কি বের করতে হবে? আমার হচ্ছে ক্যালোরিতে বের করতে হবে। সো 125 গুণ 60, তুমি এটা কি করবা? 4.2 দিয়ে ভাগ করো। 4.2 দিয়ে যদি ভাগ করো অ্যাপ্রক্সিমেটলি ভাই, অ্যাপ্রক্সিমেটলি ক্যালকুলেশন করি, 4 দিয়ে যদি 60 কে ভাগ করো কত আসে? মোটামুটি 15 আসে, রাইট? আমরা হচ্ছে 15 লিখলাম। সো এটা কিন্তু ক্যালোরি হবে। এখন 15 গুণ 125, 125 গুণ 15। আমাকে বলো 125 কে যদি তুমি 15 দিয়ে গুণ করো, বাই এনি চান্স 450 আসার চান্স আছে? আচ্ছা না ভাইয়া, অ্যান্সার হচ্ছে না ভাইয়া। 125 গুণ মানে তুমি যদি 125 কে 10 দিয়ে গুণ করো কত আসে? 1250 আসে। 125 কে যদি তুমি 10 দিয়ে গুণ করো কত আসে? 1250, রাইট? এটা তো জানো, এটা তো বুঝো ক্যালকুলেশনটা, 1250 আসে, রাইট? তাহলে 15 দিয়ে গুণ করলে অবশ্যই 1250 এর চেয়ে বেশি আসবে। সো ক নাম্বার এবং খ নাম্বার অপশন বাদ, থাকতেছে কি? গ এবং খ। এখন বলো 2700 মানে কি? 1250 এর মোটামুটি দ্বিগুণের চেয়েও বেশি, দ্বিগুণের চেয়েও বেশি। সো 2700 কি হবে? অ্যান্সারটা ভাই হবে না। কেমনে বুঝলাম? এখানে 15 দিয়ে তুমি গুণ করতেছো, 15 দিয়ে তুমি গুণ করতেছো, 10 দিয়ে গুণ করলে যদি 1250 আসছে, আর বাকি থাকে কত? 5 দিয়ে গুণ করলে কি 1250 আসবে? অ্যান্সারটা না ভাইয়া। সো অবশ্যই 1250 আর ছোট একটা ভ্যালু আসবে। আমরা জানি না কত আসবে, আমাদের ফাইনাল ভ্যালু জানাই লাগবে না। মানে এই জিনিসটা মাথায় মাথায় চিন্তা করতে হবে। ভাইয়া যে কথাগুলো বলতেছি, কথাগুলো ভাইয়ের মাথায় চলতেছে, এই জন্য বলতেছি। 10 দিয়ে গুণ করবা, গুণ করে ভ্যালুটা চেক করবা কোন দুইটা ভ্যালু বাদ, প্রথম দুইটা বাদ, আর আছে কোনটা? দুইটা। একটা খুব বড়, কিভাবে বুঝলাম ভাই? 20 দিয়ে গুণ করলে তো আসে না, এখানে তো 15 দিয়ে গুণ হচ্ছে, তার মানে এটাও বাদ, বাকি আছে কি? আমি অ্যান্সার বের করছি, বের করি না, তুমিও বের করা লাগবে না, এভাবে অ্যান্সার করবা। তারপর একটা বাড়িতে 60 ওয়াট এর 5টা এবং 40 ওয়াটের 3টা, 60 ওয়াটের 5টা বাতি, 60 ওয়াটের কয়টা? 5টা, এবং 40 ওয়াটের 3টা বাতি দৈনিক 5 ঘন্টা করে চলে। যদি 1 ইউনিট, আচ্ছা এখানে হচ্ছে খুব ইন্টারেস্টিং ব্যাপার, ইউনিট। সো ইউনিট নিয়ে তোমরা খুব প্যারা খাও ভাইয়া, বলবো ইউনিট নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। 1 ইউনিট এই জিনিসটার মানে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার মানে কি? মানে হচ্ছে ভাইয়া তুমি 1 ইউনিট যখন বের করবা, তুমি কি করবা? ওয়াট বা পাওয়ার যেটা আছে এটাকে কিলোওয়াটে নিবা,
সময় যেটা আছে ঘন্টাকে নেবা, ঘন্টায় নিয়ে গুণ করে দিবা, যেটা ইউনিট, ঠিক আছে, সেটা ইউনিট। 1 ইউনিট বিদ্যুৎ দাম 4 টাকা হলে 1 মাসে কত হবে? 1 মাস সমান 30 দিন। আচ্ছা দেখো ভাই হচ্ছে কিভাবে ক্যালকুলেশন করি, আমি মুখে মুখে ক্যালকুলেশন করবো, তোমরা হচ্ছে একটু ভালো মতো বুঝো, ঠিক আছে। ব্যয় প্রথমে 60 ওয়াট, বাট আমাদের ইউনিটের মধ্যে কোন ইউনিট আছে? কিলোওয়াট। তো 60 ওয়াট যেটা আছে এটাকে তুমি 1000 দিয়ে ভাগ করবা, কি আসবে? দেখো 60 কে তুমি কি করবা? 1000 দিয়ে ভাগ করবা, কিলোওয়াট আসছে, কিলোওয়াট, রাইট। এরকম কয়টা বাতি? ভাই 5টা। সো 5টা কিলোওয়াট চলে আসছে। বাট ইউনিটে কনভার্ট করতে হলে সাথে সময়ও লাগে, কত ঘন্টা করে চলে? 5 ঘন্টা। সো এটা কি 60 ওয়াটের 5টা বাতি কত ইউনিট খরচ করতেছে, কত ইউনিট খরচ করতেছে ওইটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে, ওইটা আমরা পাইছি, এবং এই ভ্যালুটা শুধুমাত্র একদিনের। আচ্ছা সাথে 40 ওয়াটের, 40 ওয়াট কিন্তু আমাদের কি দেওয়া আছে? ওয়াট দেওয়া আছে, বাট আমরা কিভাবে নিব? আমরা হচ্ছে কিলো ওয়াটে কনভার্ট করবো। সো 1000 দিয়ে ভাগ করবা, ওয়াট বাই 1000, কিলো ওয়াট। এক ইউনিটের একটা পোর্শন চলে আসছে, আরেকটা পোর্শন কি সময়, সময় কি 5 ঘন্টা। আচ্ছা এটা হচ্ছে একটা বাতির জন্য, 3টা বাতির জন্য 3 দিয়ে গুণ করবা, আর সময় হচ্ছে 5 ঘন্টা। আবারও বলি 60 ওয়াটকে 1000 দিয়ে ভাগ করবা, কিলো ওয়াট। কয়টা বাতি? 5টা। এটা হচ্ছে একটার জন্য এত কিলোওয়াট, 5টার জন্য এত গুণ 5 হবে, এটা হচ্ছে এত কিলোওয়াট। বাট ইউনিটের মধ্যে তো ভাই আওয়ারও আছে বা ঘন্টা আছে, সো 5 ঘন্টা দিয়ে গুণ করলাম। 40 ওয়াটের 3টা, সো 40 কে 1000 দিয়ে ভাগ করবা, কিলোওয়াট। একটা বাতির এত কিলোওয়াট, 3টার জন্য 3 দিয়ে গুণ করবা, এত কিলোওয়াট। বাট সাথে তো সময় গুণ আকার আছে ঘন্টা হিসেবে, সো 5 ঘন্টা। এবং এই দুইটা জিনিস গুণ করে যোগ করে দিবা, যোগ করে দিলে তোমার কি আসবে? বাতিগুলা প্রতিদিনে কত ইউনিট খরচ করে, প্রতিদিনে কত ইউনিট খরচ করে। বাট আমাদের 1 মাসের চাইছে, সো প্রতিদিনের টাকা যখন তুমি 30 দিয়ে গুণ করবা, তোমার আসবে 1 মাসে কত ইউনিট খরচ করে। এটা কি 1 মাসে ব্যয়িত ইউনিটের পরিমাণ। এখন কথা হচ্ছে ভাই 1 ইউনিটের দাম যদি 10 টাকা হয়, 2 ইউনিটের দাম 20 টাকা, 3 ইউনিটের দাম 30 টাকা, কিভাবে পাচ্ছি? গুণ করে। সো এটা হচ্ছে ব্যয়িত ইউনিটের পরিমাণ, আর 1 ইউনিটের দাম কত? 4 টাকা। তার মানে এটা হচ্ছে আমাদের পুরো ব্যয়িত পরিমাণ, টাকার পরিমাণ, বুঝছি, ব্যয়িত টাকার পরিমাণ। এখন কিভাবে ক্যালকুলেশন করব? একদম সিম্পল ভাই, কিভাবে ক্যালকুলেশন করা যায়? এই যে একটা জিরো বাদ, 5 দিয়ে এটা কাটলে হচ্ছে 20, 5 দিয়ে এটা কাটলে হচ্ছে 4, সো কি আসতেছে? আবার 2 দিয়ে কাটলে হচ্ছে 3, আর 2, 3/2 মানে হচ্ছে 1.5, 1.5 প্লাস এটা বাদ, 5 দিয়ে এটা কাটলে হচ্ছে 20, 4 দিয়ে এটা কাটলে হচ্ছে 5, সো এখানে কত আসে? 3/5 ইন্টু 30 ইন্টু 4। সো আমি যদি সলভ করি 1.5 প্লাস 3/5 ইন্টু 30 ইন্টু 4, তো 252 টাকা। এই প্রবলেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ কি জানো, এই প্রবলেমটা হচ্ছে অনেক ভার্সিটিতে আসছে, মানে হচ্ছে মোটামুটি বলা যায় যে আমাদের বুয়েটে পর্যন্ত এই প্রবলেমটা আসছে। JGVC এটা কি কিছু একটা হবে, তারপর 252 টাকা। একটি পরিবাহের রোধ 40 ওহম, এর মধ্যে দিয়ে 1 এম্পিয়ার প্রবাহ 1 মিনিট 40 সেকেন্ড ধরে চলে, কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে? এটা তোমরা করবা। প্রথম হচ্ছে শক্তি বের করবা, কত ক্যালোরি আর কত জুল শক্তি উৎপন্ন হয়, তারপর এটাকে 4.2 দিয়ে ভাগ করবা। অ্যান্সার দেওয়া আছে, তোমরা করে নিবা। গ্যালভানোমিটারে 10 মিলি এম্পিয়ার তড়িৎ প্রবাহ নিরাপদ গ্রহণ করতে পারে 100 এম্পিয়ার। আচ্ছা শান্ট, আচ্ছা দেখো দুইটা ওয়েতে হচ্ছে তুমি, মানে দুইটা কেসে তোমার শান্ট ব্যবহার করে। প্রথম কেস হচ্ছে ভাইয়া একটা এমিটার বা গ্যালভানোমিটার যেটাই হোক, সো মেইনলি আমরা দুইটা জিনিস নিয়ে ক্যালকুলেশন করি। একটা হচ্ছে ভাই গ্যালভানোমিটার, যেটাকে জি দিয়ে রিপ্রেজেন্ট করি, আর হচ্ছে এমিটার, সো আর হচ্ছে ভোল্ট মিটার। এখন দেখো এমিটার দিয়ে শুধুমাত্র তড়িৎ প্রবাহ মাপা যায়, যেটাকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং ভোল্ট মিটার দিয়ে শুধুমাত্র ভোল্টেজ মাপা যায়, যেটাকে আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করি। শুধুমাত্র মানে এমিটার জিনিসটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে, এটা শুধুমাত্র তড়িৎ প্রবাহ মাত্রা মাপতে পারবে, ওটার মধ্যে দিয়ে কত এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, কত এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে বা এরকম কিছু। আর ভোল্ট মিটার দিয়ে দুইটা রোধের মধ্যে বা দুইটা এলিমেন্টের মাঝে কতটুকু ভোল্টেজ ডিফারেন্স আছে এটা মাপতে পারবে। বাট এই দুইটা একসাথে মাপা যায় এরকম একটা মেশিন হচ্ছে গ্যালভানোমিটার। সো গ্যালভানোমিটার তো সেনসিটিভ হবে, রাইট? এটার মধ্যে যদি বেশি তড়িৎ প্রবাহ গেলে বা বেশি ভোল্টেজ দেখালে এটা নষ্ট হয়ে যাবে। তার মানে তুমি যে শান্ট ব্যবহার করবা, শান্ট কি শুধুমাত্র তড়িৎ প্রবাহ মাত্রার নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়? অ্যান্সারটা অবভিয়াসলি না ভাইয়া। সো মাঝে মাঝে হচ্ছে তোমার এই জিনিসটাতে কনফিউজড হও যে ভাইয়া আমার শান্টের ইকুয়েশন দুইটা, কোনটা আমরা ইউজ করব? এখন দেখবা এখানে কিসের জন্য শান্ট ব্যবহার করতেছে? তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ানোর জন্য, রাইট? সো তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ানোর জন্য যে শান্ট ব্যবহার করবে, এই শান্টের ভ্যালু আসবে হচ্ছে গ্যালভানোমিটারের রোধ ডিভাইডেড বাই n-1।
আর এটা যদি তড়িৎ প্রবাহ মাত্র না মেপে বিভব পার্থক্য মাপে। এখন দেখা যায় যে এরকম একটা জিনিস, একটা মেশিন বা একটা গ্যালভানোমিটার বিভব পার্থক্য মাপতে পারে 10 ভোল্ট, বাট আমি যেখানে গিয়ে মাপার ট্রাই করতেছি ওইটার বিভব পার্থক্য হচ্ছে 250 ভোল্ট। মাপতে পারবে? অ্যান্সার হচ্ছে না ভাই, মাপতে পারবে না। বাট আমরা কিন্তু ওইটা মাপি। এখন ওইখানেও কিন্তু আমাদের শান্ট থাকে। তো ওই ভোল্টমিটারের শান্টের ক্ষেত্রে সাপোজ এটাকে আমি এসবি বললাম, ভোল্টমিটারের শান্টের ক্ষেত্রে যে ফর্মুলাটা আসে হচ্ছে জি ইন্টু n - 1। এটা হচ্ছে ভোল্টমিটারের ক্ষেত্রে, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ এম্পিয়ারের ক্ষেত্রে। সো আমরা হচ্ছে এখান থেকে সিম্পলি যে কোনো একটা মানে উপরেটা ফলো করবো আর কি। সো শান্ট কি হবে? গ্যালভানোমিটারের রোধ কত? 100 ওহম। এন হচ্ছে কত গুণ মাপবা, মাপতে পারে কতটুকু? 10 মিলি এম্পিয়ার। মাপবো কতটুকু? 10 এম্পিয়ার। কত গুণ মাপতেছি ভাইয়া? 10 এম্পিয়ারকে 10 মিলি এম্পিয়ার মানে কি 10⁻³ এত গুণ মাপতেছি। মানে কত গুণ মাপবো উপরে এটা, আর কত গুণ মাপতে পারে এটা হচ্ছে নিচে। কত গুণ মাপবো এটা হচ্ছে উপরে, কত গুণ মাপতে পারে এটা হচ্ছে নিচে। সো আমি যদি করি, সো 10 ডিভাইড বাই 10 ইন্টু 10⁻³ - 1। সো এটা একটা বাদ, যদি ক্যালকুলেশন করি 100 ডিভাইড বাই 10⁻³ মানে হচ্ছে 1000 - 1। সো 1000 থেকে 1 বাদ দিলে 999, তেমন কিছু হয় না। সো আমরা হচ্ছে এটাকে এইভাবে লিখতে পারি, ডিভাইড বাই 1000। এটা 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 বাদ, তাহলে 0.1 ওহম। ঠিক আছে, 0.1 ওহম মানে 1000 থেকে 1 বাদ দিলে আসলে অ্যাকচুয়ালি 999, তেমন কি কিছু চেঞ্জ আসবে না, 0.1। রাইট? তো ক হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর ওকে, সো এই প্রবলেমগুলো সাথে তোমরা একটু করে নেবা। ভাইরা হচ্ছে আরো কিছু প্রবলেম এখানে আছে, আই গেস পারবা এগুলা। আচ্ছা, এটাও তড়িৎ প্রবাহের ইয়ে দেওয়া আছে, এটা পারবা। রাইট? আমরা হচ্ছে অনেকগুলো প্রবলেম সলভ করছি। তো আমি যদি তড়িৎ প্রবাহের মানে চলতড়িৎ থেকে ইম্পর্টেন্ট কিছু টপিক বলি। প্রথম যে টপিকটা হচ্ছে ভাইয়া, তোমার বুঝতে হবে ওই যে ইউনিট বের করা বা তড়িৎ প্রবাহের ক্ষেত্রে কস্ট বের করা। ঠিক আছে, ডেইলি বলতে পারে, মান্থলি বলতে পারে, বছরে বলতে পারে। আর 2 নম্বর হচ্ছে কাজ এবং পাওয়ার, এই দুটার মধ্যে সম্পর্ক বের করা। 3 নম্বর যে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মানে জুল এবং ক্যালোরিতে কনভার্সন। জুল ক্যালোরিতে কনভার্সন জানলে মোটামুটি তুমি বলা যায় অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, এর বাইরে তেমন কিছুই। সো আমরা এখন কি দেখবো? ভৌত আলোক বিজ্ঞান, যেটা বলবো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং ইজিয়েস্ট চ্যাপ্টার। তুমি 2-3টা ইকুয়েশন পড়বা, মোটামুটি সবকিছু কভার হয়ে যাবে, এবং এখান থেকে তেমন কঠিন কোশ্চেন আসেও না। আচ্ছা, একটা সমতল অপবর্তন গ্রেটিং এ প্রতি সেন্টিমিটারে 300টি রেখা আছে। এই গ্রেটিং এ দেখো ভালো মতো দেখো, প্রতি সেন্টিমিটারে রেখা আছে 300টা। ঠিক আছে, গ্রেটিং কে 5.556 ইন্টু 10⁻⁷ মিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একবর্ণী আলোক রশ্মি দিয়ে আলোকিত করা হলো। তৃতীয় ক্রমের অপবর্তন কোণ কত? তৃতীয় ক্রমের অপবর্তন কোণ কত? সো আমরা দেখো, আমরা কি জানি বলো? গ্রেটিং এর ক্ষেত্রে কি জানি বলো? ডি sin থিটা সমান হচ্ছে ভাই n ল্যামডা। সো ডি সমান কি? ডি সমান হচ্ছে ভাই 1/n। 1/n মানে কি? n হচ্ছে ভাই অপবর্তন গ্রেটিং, মানে প্রতি সেন্টিমিটারে কয়টা, প্রতি মিটারে কয়টা আছে। এখন দেখো, প্রতি সেন্টিমিটারে আছে 3000টা। সো প্রতি মিটারে কয়টা থাকবে ভাইয়া বলো তো? 3000 ইন্টু 10⁻² পার মিটার। কেন? মানে তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো তোমার কাছে হচ্ছে এই যে পেন্সিলের কথা বলি, পেন্সিলের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য ধরো সাপোজ 6 সেন্টিমিটার। সো 6 সেন্টিমিটার আমি ভাই 1 সেন্টিমিটার পর পর একটা একটা দাগ দিব। কয়টা দাগ দিতে পারবো? 6টা। রাইট? তার মানে কি এর প্রতি সেন্টিমিটার দাগ আছে একটা করে, প্রতি সেন্টিমিটার দাগ আছে একটা করে। এখন তুমি একটা চিন্তা করতে পারো ভাই, এটা যদি 6 সেন্টিমিটার দৈর্ঘ্য না হয় 1 মিটার হয়, মানে তুমি চিন্তা করো এটার এই যে এই দৈর্ঘ্যটার মধ্যে কয়টা দাগ আছে? 6টা। আমি যদি এটাকে বড় করে করে 1 মিটার বানাই, তো দাগ কি 6টা থাকবে নাকি বেড়ে যাবে? দাগ বেড়ে যাবে। তো মিটার এবং সেন্টিমিটার কনভার্সনটা এক্স্যাক্টলি এরকমই হচ্ছে। আমরা কিন্তু ভুলে যাই, মানে আমাদের প্রবলেমটা হয় কি জানো? আমরা হচ্ছে এরকম জানি যে 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। সো আমরা যখন সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করব, আমাদের 100 দিয়ে ভাগ করা লাগে। রাইট? এটা হচ্ছে আমরা শিখে আসছি অনেক ক্ষেত্রে। বাট এখানে হচ্ছে একটু উল্টা হয়। কেন হয় বুঝতে পারতেছো? এই পেন্সিলটার মধ্যে তুমি যতটুকু দাগ দিতে পারবা, জয়টা দাগ দিতে পারবা, সাপোজ 6টা দাগ দিলাম, 1 মিটার যখন এটা বড় হবে আর একটু দাগ কিন্তু কি হবে? বেড়ে যাবে। তো এই জন্য কি করে আমরা গুণ করি, ভাগ না করে। ঠিক আছে, এটাকে বলে রেসিপ্রোকাল স্পেসের কনসেপ্ট, বাট আমাদের হচ্ছে ডিটেলসে জানা লাগবে না, আমরা এমনি পারবো। ওকে, সো আমরা যদি করি 1 বাই এটা কত? 3000 প্রতি সেন্টিমিটার আছে। সো আমি হচ্ছে মিটার নিব, 10⁻² দিয়ে গুণ করে sin থিটা সমান তৃতীয় ক্রমের জন্য। আর ল্যামডা কত? ল্যামডা হচ্ছে 5.556 ইন্টু 10⁻⁷। সো এখান থেকে যদি ভাই ল্যামডাটা ক্যালকুলেশন করি, কত আসতেছে বলো?
3000 ইন্টু 10^2 ইন্টু 5.556 ইন্টু 10⁻⁻7, সো 30 ডিগ্রি আর কি। which one? খ। ওকে, ক্যালকুলেশন করলে হয়ে যাবে। আলো একটা কি? আলো হচ্ছে একটা তরঙ্গ, এক্স্যাক্টলি। আর তরঙ্গ না ভাইয়া? না, আলো, আলো কি তরঙ্গ? হ্যাঁ ভাইয়া, আলো তরঙ্গ। মানে তোমাদের প্রবলেম গুলো হয় কি জানো? আলো তরঙ্গ ঠিক আছে, ভেরি গুড। আর তরঙ্গ কাইন্ড অফ আর তরঙ্গ ভাইয়া, রাইট। মানে কি, আলো হচ্ছে মেইনলি মানে দুইটা, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এই দুইটা একসাথে কাপাকাপি করে, একসাথে, এই যে একসাথে কাপাকাপি করে, ফলে আলোটা লম্বভাবে যায়। এবং আলোটা লম্বভাবে যায় কিভাবে যায়? এই যে এরকম ভাবে যায়, রাইট। এটা কি কি তরঙ্গ ভাইয়া? আর তরঙ্গ। কণাগুলোকে উপর নিচে অসিলেট করে, মানে যেই দিকে তরঙ্গ যাচ্ছে এর লম্ব দিকে কণাগুলো অসিলেট করে বা কাপাকাপি করে, ফলে তরঙ্গটা সামনের দিকে যাচ্ছে। এটা হচ্ছে কি আর তরঙ্গের বৈশিষ্ট্য। আর কাছে কি অনুদৈর্ঘ্য তরঙ্গ, যেদিকে তরঙ্গ যাবে ওই দিকে কণাগুলো কাপাকাপি করবে, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের বৈশিষ্ট্য। হ্যাঁ, এটা সত্য। তার ইচ্ছে অবভিয়াসলি এটা সত্য। তার মানে অপশন কোনটা? অপশন হচ্ছে ঘ। ওকে, আচ্ছা সাপোজ এখানে হচ্ছে প্রবলেমটা দেখো এভাবে দিতে পারে। তোমাকে ভাইয়া বললো যে ভাইয়া এখানে আর তরঙ্গ না দিয়ে অনুদৈর্ঘ্য তরঙ্গ দিল, তাহলে তুমি অ্যান্সার কি করবা নাকি করবা না? অনুদৈর্ঘ্য বললো, অনুদৈর্ঘ্য বলে তরঙ্গ, হ্যাঁ ঠিক আছে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নাকি এটা? এখন বলো উপরের দুইটা কারেক্ট, দুইটার মধ্যে বেস্ট ফিট কোনটা? এটা, রাইট। যদি ওই কেসে বলে তাহলে এটা অ্যান্সার করবা, ঠিক আছে। যদি ওই রকম পেলে, যদি আর তরঙ্গ বলা থাকে তাহলে তো সিম্পলি আমরা এরকম অ্যান্সার করে ফেলবো। তারপর একটি রেডিও স্টেশনে 90 মেগাহার্টজ, 90 মেগাহার্টজ মানে কত ভাই? 90 ইন্টু 10⁶ হার্টজ, রাইট। অনুষ্ঠান প্রচার করে এর তরঙ্গ দৈর্ঘ্য কত? সো রেডিও স্টেশন মানে কি? রেডিও স্টেশনে কি ব্যবহৃত হয়? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ভেলোসিটি কত? 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, আমাদের কি দেওয়া আছে? ব্যাক দেওয়া আছে। তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি সি সমান কি? সি সমান হচ্ছে ভাই এফ ইন্টু ল্যামডা। সো সি এর মান হচ্ছে 3 ইন্টু 10⁸, এফ এর মান কত? 90 ইন্টু 10⁶ ইন্টু ল্যামডা। এটা দিয়ে এটা কাটলে 30, 6 দিয়ে এটা কাটলে 10⁻²। সো আমি লিখতে পারি সমান কি ল্যামডা। ভালো কথা। সো যদি করি 1 বাই, মানে উপর হচ্ছে 100, রাইট। উপর হচ্ছে 100, নিচে হচ্ছে 30, সমান কি ল্যামডা। সো যদি করি এটা এটা বাদ, তার মানে 10/3 মানে কি? 3.3 মিটার। ল্যামডা 3.3 মিটার মানে ওজন খ। ওকে, বায়ুমণ্ডলে কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বলো? অরোরা না, ওজন না, স্ট্রেটো না, তার মানে কি আয়নমণ্ডল থেকে, রাইট। সো এটা হচ্ছে আমাদের आंसर। এক আলোকবর্ষ সমান কত? এটা অবভিয়াসলি সবাই মুখস্থ রাখা উচিত। 9.46 ইনটু 10⁻12 কিলোমিটার, বা 9 পয়েন্ট, মানে চলে যাচ্ছে এরকম 9.46 ইনটু 10⁻12 কিলোমিটার, অথবা এরকমও বলতে পারে 9.46 ইনটু 10⁻15 মিটার। সো দুইটা যে কোনো একটা হচ্ছে কারেক্ট। 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের কোন আলো একটি চিরের উপর, এখানে চির কয়টা? একটা, তার মানে একক চিরের দরুন যে ঘটনাগুলো ঘটে এখানে সবগুলা ঘটবে। অপবর্তন প্যাটার্নে প্রথম অবম 2 মিটার দূরে স্থাপিত হলে স্থাপিত পদার্থ কেন্দ্রীয় চরম থেকে 5 মিলিমিটার দূরে দূরত্বে দেখা গেল। চিরের প্রস্থচ্ছেদ কত? সো চিরের প্রস্থচ্ছেদ তুমি কিভাবে বের করবে? একক চিরের জন্য অবমের শর্ত কি? a sin θ সমান হচ্ছে n ল্যামডা, ঠিক আছে, n ল্যামডা। ওকে, এখন এর ভ্যালু তুমি বের করবা। sin θ তুমি জানো? হচ্ছে না ভাই, sin θ আমি জানি না। তো sin θ আমার হচ্ছে বের করতে হবে। sin θ কে তুমি চাইলে tan θ লিখতে পারো, রাইট। সমান কি n ল্যামডা। এখন জিনিসটা ঘটনাটা কি ঘটতেছে দেখো। তোমার সেরকম এখানে একটা স্লিট আছে, এখানে একটা চির আছে, চিরের সামনে একটা পর্দা আছে, ঠিক আছে। চিরের সামনে একটা পর্দা আছে, এটা হচ্ছে একটা পর্দা। এখান থেকে তোমার আলোগোলা গেছে, আলোগোলা যাওয়ার পরে যে এখানে যে তুমি প্যাটার্নটা দেখতে পাবে, এটা কি? কেন্দ্রীয় চরম প্যাটার্ন, রাইট। এখান থেকে নির্দিষ্ট দূরে প্রথম অবম দেখা গেছে। কত মিলিমিটার? এই যে 5 মিলিমিটার উপরে, 5 মিলিমিটার উপরে কি পাইছো? প্রথম অবম পাইছো। এবং এই পর্দাটা কত দূরে ভাই? পর্দাটা হচ্ছে 2 মিটার দূরে, রাইট। প্রথম অবম পাই গেছো। এখন থিটা বা অ্যাঙ্গেলটা এখানে কি অ্যাকচুয়ালি বল? অ্যাঙ্গেলটা হচ্ছে এটা, রাইট। এই অ্যাঙ্গেলটা অনেক ছোট হয়, মানে 0.1, 0.2, 0.3 এরকম ডিগ্রি হয়। সো এরকম অনেক ছোট অ্যাঙ্গেলের ক্ষেত্রে তুমি sin θ কে tan θ লিখতে পারো, tan θ কে sin θ লিখতে পারো, এবং দুইটাকে তুমি থিটা লিখতে পারো। এখন আমাকে বলো এই যে এই ত্রিভুজটাতে তুমি tan θ কে তুমি কি লিখতে পারো বলো?
tan থিটা সমান কি লম্ব বাই ভূমি, tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব সমান কি 5 মিলিমিটার। সো মিটার যদি কনভার্ট করো 10 টু দি পাওয়ার -3 2, রাইট 2। তোমার কাছে জানতে চাইছি কি চিরের প্রস্থটা জানতে চাইছে। সো চিরের প্রস্থটা যদি বের করতে চাও এই যে a, এটা হচ্ছে চিরের প্রস্থটা, এটা তুমি বের করবা। সো a ইনটু 5 ইনটু 10 টু দি পাওয়ার -3 ডিভাইড বাই 2 সমান হচ্ছে প্রথম অবম, যেহেতু ল্যামডার মান কত 5000 অ্যাংস্ট্রম, 5000 ইনটু 10 টু দি পাওয়ার -10। সো এখান থেকে ক্যালকুলেশন করবা, পুরোটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে n এর ভ্যালুটা বের করে নিবা। আই গেস পারবা, রাইট? একদম সিম্পল। সো কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে তোমার একটু ডিপে গিয়ে ডিসকাস করা লাগে, যেমন এই ক্ষেত্রে প্রবলেমটা ডিরেক্ট সলভ করা যায় না আর কি। সো এরকম কেসে হচ্ছে ডিরেক্ট মানে হয়তো শর্টকাট ভাই দিতে পারবো, বাট ওই শর্টকাট হচ্ছে সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। কিছু কিছু ক্ষেত্র আসে যেখানে হচ্ছে ওই শর্টকাট দিয়ে অ্যান্সার করলে তোমার ভুল অ্যান্সার আসবে। সো ওই জন্য হচ্ছে ট্রাই টু অ্যাভয়েড দোজ শর্টকাট যেটা অ্যাকচুয়ালি শর্টকাট না, লং কাট হয়ে যায়। ঠিক আছে, এরকম ডিটেলসে যখন একটু দেখবা তাহলে দেখবা মোটামুটি কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপর কোনো তরঙ্গের কম্পনের উপর যদি এমন শর্তারোপ করা হয় যে কম্পন কেবল একটি দিকে সীমাবদ্ধ থাকবে, মানে কি? মানে হচ্ছে ভাই অন্য দিকে যে কম্পনগুলো হচ্ছে কম্পনগুলো তুমি কেটে ফেলে দিবা, ওটা কি পোলারাইজেশন বা সমবর্তন, রাইট? মানে একতলবর্তী কি করা আলোটা পাওয়া, রাইট? এটাকে কি বলি? আলোর সমবর্তন বা পোলারাইজেশন। ওকে, ফোটনের নিশ্চল ভর কত ভাইয়া? ফোটন বা আলোক কণা যেটা আছে, আলোক কণার নিশ্চল ভর কত বলো? আলোক কণা এগুলার কি নিশ্চল ভর হচ্ছে ভাইয়া 0। বাট গতিশীল ভর কত? গতিশীল ভর উই ডোন্ট নো। নিশ্চল ভর আমরা জানি, নিশ্চল ভর কত? 0। সো এটা গেল হচ্ছে আমাদের ভৌত আলোক বিজ্ঞান। ভাই যদি ভৌত আলোক বিজ্ঞান থেকে বলি, ইয়ং এর দ্বিচির পরীক্ষাটা, এটা কিন্তু তেমনটা আসে নাই, বাট ভাইয়া স্টিল বলবো তুমি ইয়ং এর দ্বিচির পরীক্ষাটা দেখে নাও। দেখে নিলে হয়তো তোমার এই বছর মানে লাস্ট বছর ইয়ং এর দ্বিচির পরীক্ষা থেকে কোশ্চেন আসছে, এই বছর দেখবে ইয়ং এর দ্বিচির পরীক্ষা থেকে কোশ্চেন আসবে। সো ইয়ং এর দ্বিচির পরীক্ষাটা দেখে নিবা, একক চিরের দরুন অপবর্তন এবং ইয়ং এর দ্বিচির পরীক্ষার ইকুয়েশন কিন্তু একটা উল্টা। ইয়ং এর দ্বিচির পরীক্ষা বা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে অবমের যে শর্তটা একক চিরের দরুন কি বলা হয়? কনস্ট্রাকটিভ বা তোমার হচ্ছে মানে একটা হচ্ছে অবম আর একটা কি, মানে একটা হচ্ছে কনস্ট্রাকটিভ আর একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ, গঠনমূলক আর একটা হচ্ছে ডিস্ট্রাকটিভের বাংলা কি? একটা হচ্ছে গঠনমূলক আর একটা হচ্ছে মানে একটা হচ্ছে ভাই আলোকীয় মানে আলোক কি বলা হয় কিছু একটা গঠিত, আর একটা হচ্ছে অন্ধকার, রাইট? সো একটা হচ্ছে কনস্ট্রাকটিভ আর একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ। সো কনস্ট্রাকটিভের ক্ষেত্রে ইয়াং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্টে যে ইকুয়েশনগুলো ফলো করে, ডিস্ট্রাকটিভের ক্ষেত্রে একক স্লিটের জন্য অপবর্তনে সেম জিনিস ফলো করে, মানে উল্টা আর কি। যখন চির দুইটা থেকে একটা হয়ে যাবে ইকুয়েশনগুলো চেঞ্জ হয়ে যাবে। সো জিনিসটা একটু মাথায় খেয়াল রাখবা। এখন আমরা দেখবো আধুনিক পদার্থবিজ্ঞান, এই চ্যাপ্টারগুলো খুব ইজি, জাস্ট একটু ফোকাস করলেই হয়ে যাবে। দেখো, একটি ইলেকট্রনকে ভর শক্তি রূপান্তর প্রক্রিয়া সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত করলে একটা ইলেকট্রনের ভর কত বলো? ইলেকট্রনের ভর ভাইয়া 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি। তো আইনস্টাইন বলে গেছে যে কোনো ভর এবং শক্তি একটা সমতুল্য, কোন ফর্মুলা দিয়ে? mc স্কয়ার দিয়ে। সো m এর মান কত? 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -31, c এর মান 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 স্কয়ার। সো যদি সলভ করো 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার 3, সো এটা হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 16। এটা ইউনিট কি হবে? জুল, রাইট? বাট তোমাকে কি কিসে ভ্যালুটা চাইছে? ইলেকট্রন ভোল্টে, রাইট? ইলেকট্রন ভোল্টে, রাইট? সো ইলেকট্রন ভোল্ট যদি ভ্যালুটা চাই তোমার কি করতে হবে ভাই বলো তো? ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করতে হবে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। তো এককটা কি হবে? জুলে থাকবে না, তখন ইলেকট্রন ভোল্টে কনভার্ট হয়ে যাবে। সো এখন ক্যালকুলেশন করে নিবা, যদি ক্যালকুলেশন করে নাও 10 টু দি পাওয়ার 16, 19 দিয়ে যদি তুমি 31 কে ভাগ করো, 19 দিয়ে তুমি 31 কে ভাগ করো তাহলে কত আসবে ভাই? 12 আসবে, মানে -12। সো -12 16 কত আসবে? মেইনলি কি আসতেছে? 9.11 ইন্টু 9 ডিভাইড বাই 1.6 ইন্টু এখানে কত আসে? 19 আর 12 যোগ করলে হচ্ছে 31, তার মানে 10 টু দি পাওয়ার -12 আর 10 টু দি পাওয়ার 16। সো 10 টু দি পাওয়ার কি থাকবে অ্যাকচুয়ালি? ফাইনালি 10 টু দি পাওয়ার 4, রাইট? ইলেকট্রন ভোল্ট। সো এখানে 10 টু দি পাওয়ার 4 আছে নাই ভাই? 10 টু দি পাওয়ার 4 এর কাছাকাছি কি আছে? 10 টু দি পাওয়ার 4 এর কাছাকাছি 10 টু দি পাওয়ার 5 আছে। সো আমাদের এই ভ্যালুটা বাদ, এই ভ্যালুটাও বাদ, আমাদের অ্যান্সার হবে হচ্ছে গ আর ঘ থেকে কোন একটা। এখন কিভাবে বুঝবো? হ্যাঁ, 9 গুণ 9 কত? 81। 9 গুণ 9 কত? 81 দশমিক সামথিং, রাইট? সো এটাকে 1.6 দিয়ে ভাগ করো, কত আসবে? মানে তুমি এভাবে চিন্তা করতে পারো 9 গুণ 9 কত? 81, রাইট? 81 কে 1.6 দিয়ে যদি ভাগ করো তোমার কত আসবে বলো? মোটামুটি 50 এর মতো কিছু একটা আসবে, মানে অ্যাপ্রক্সিমেটলি। ভাই জানেন অ্যাকচুয়ালি কত আসবে? মানে মেন কথা হচ্ছে ভাইয়া মানে তুমি যদি 8 কে 1.6 দিয়ে ভাগ করো কত আসে বলো? দেখো 1.6 মানে কি? কাছাকাছি 2 এর,
সো 8কে যদি 2 দিয়ে ভাগ করে 4, বাট 1.6 ছোট, তার মানে 5 এর মতো আসবে। বাট এটা যেহেতু 81 তো 50 আসবে, তার মানে এটা তোমার কি আসবে 50 × 10⁴ ইলেকট্রন ভোল্ট। সো 50 × 10⁴ ইলেকট্রন ভোল্ট, এবং এখানে 4 বলতে কিছু নেই, 10⁵ আছে। সো 50 থেকে দশমিক একটা ভিতরে চলে যাবে, তার মানে 5 পয়েন্ট এটা। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হবে না। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। একজন লোকের ভর দেওয়া আছে, কত বেগে উড়ন্ত রকেটে থাকাকালীন মাটিতে অবস্থিত একজন পর্যবেক্ষকের নিকট তার ভর এত মনে হবে। সো এখানে কি ভরের আপেক্ষিকতা, রাইট? এম সমান কি m0 ডিভাইড বাই √1 - v²/c²। সো আমার কাছে কি চাইছে, গতিশীল অবস্থায় ভর, মানে অ্যাকচুয়ালি লোকের ভর কত, 90 কেজি। গতিশীল অবস্থায় কত মনে হবে, 100 কেজি। সো 100 এখানে কত, 90 √1 - v²/c²। সো এটা বাদ। সো 1 - v²/c² এই পাশে আনো, এবং যেহেতু রুট আছে ওই পাশে গেলে কি হবে, বর্গ হয়ে যাবে। সো বর্গ করে দিলাম, তার মানে v²/c²। এটা কি আসবে বলতো, এটা আসবে হচ্ছে ভাই 1 - 9/81, আর এটা হচ্ছে 100। সো v²/c², যদি লসা করো 100 - 81 ডিভাইড বাই 100। সো v/c, 100 - 81 কত, 100 - 81 100 - 81 কত, 100 থেকে 80 বাদ দিলে 20, তো এটা আসবে 19 ডিভাইড বাই 100। সো v/c কত হবে, রুট হয়ে যাবে, তার মানে v সমান √19/100 ইন্টু c এর মান কত, 3 × 10⁸। সো যদি ক্যালকুলেশন করি আমাদের অ্যান্সারটা চলে আসবে। সো √19/100 ইন্টু 3 × 10⁸, 1.3 × 10⁸, 1.3 × 10⁸। তো গ হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর কোন দেশে উৎপাদিত তড়িৎ শক্তির পরিমাণ বছরে এত কিলোওয়াট আওয়ার, রূপান্তরিত ভরের পরিমাণ কত? তোমার এটাকে হচ্ছে আগে জুলে কনভার্ট করে নিতে হবে। কিভাবে জুলে কনভার্ট করবো বলতো, 5.5 × 10⁻11 ইন্টু, যেহেতু কিলোওয়াট, সো 10⁻3 দিয়ে গুণ করবা। যেহেতু সময় কত বলো, 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড, রাইট? সো এটা যেটা আসবে, এটার ইউনিটটা হবে কি, জুল। সো আমরা যেটা বের করছি mc² সমান কি, সমান হচ্ছে এটা 5.5 × 10⁻11 ইন্টু 10⁻3 ইন্টু 3600, যেটা। সো এখান থেকে আমরা m এর ভ্যালু বের করব, ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার, 10⁻3 টু 3600। সো m হচ্ছে 22 কেজি। সো mc² সমান হচ্ছে 7.5 সরি ইন্টু 10⁻11। 1000 দিয়ে গুণ করলে ওয়াটে চলে আসবে, এবং 3.3600 দিয়ে গুণ করলে সেকেন্ডে চলে আসবে। সো এখান থেকে আমরা m এর ভ্যালু বের করব, m এর ভ্যালু বের করলে যেটা আসবে ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার। মোস্ট প্রবাবলি এটা 30 কেজি আসবে। ঠিক আছে, সো মোদ্দা কথা হচ্ছে তোমার প্রথমে কি করতে হবে, প্রথম হচ্ছে ভাইয়া কিলোওয়াট আওয়ার থেকে জুলে কনভার্ট করে নিতে হবে। সো এই জিনিসটা মনে রাখবা, 1 কিলোওয়াট আওয়ার এটা কত জুল বলো, 10⁻3। সো 3.6 ইন্টু 10⁻6, 3.6 ইন্টু 10⁻6 জুল। সো এই ভ্যালুটা তুমি মনে রাখতে পারো, মনে রেখে ডিরেক্ট কনভার্ট করতে পারো। ইভেন এটা এমসিকিউতে ডিরেক্ট আসে। ঠিক আছে, তারপর সো কত বেগে ভর দ্বিগুণ হবে। সো এরকম ভাইয়া ডিরেক্ট বলে দিচ্ছি, এরকম যদি ভর দ্বিগুণ হবে, তারপর হচ্ছে ধরো সময় অর্ধেক হবে, বা দৈর্ঘ্য অর্ধেক হবে, বা সময় দ্বিগুণ হবে, সিম্পলি √3/2 ইন্টু সি। কত, √3/2 ইন্টু সি, বা 0.86 সি, বা 2.59 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, যেটা অপশনে থাকে ওইটা আমার অ্যান্সার। যেমন এখানে এটা দেওয়া আছে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তারপর ইউরেনিয়ামের অর্ধায়ু দেওয়া আছে, এর গড়ায়ু কত? সো গড়ায়ু টাও সমান কি 1/, ধ্রুবক, ক্ষয় ধ্রুবক। এখন ক্ষয় ধ্রুবকটা হচ্ছে আমাদের বের করতে হবে। সো ক্ষয় ধ্রুবক কি জানি বলতো, ln2 বাই কি হাফ লাইফ, রাইট? সরি, এটা হচ্ছে টি হাফ এর ফর্মুলা কি, ln2 বাই ক্ষয় ধ্রুবক। সো এখান থেকে আমরা ক্ষয় ধ্রুবক বের করতে পারি, ln2 বাই হাফ লাইফ, মানে অর্ধ জীবন। সো এখান থেকে আমরা যদি ভ্যালুটা বসাই দিই 1/λ, মানে সেটার উল্টাটা, সো টি হাফ ডিভাইড বাই ln2, মানে অনেকে ln2 মনে রাখতে পারো, অনেকে হচ্ছে 0.69 মনে রাখতে পারো, যেটা যার ইচ্ছা। সো টি হাফের মান কত, 4.5, ln2 এর মান হচ্ছে 0.69। সো যেটাই খুশি ওইটা তুমি মনে রাখতে পারো, এবং তুমি ডিরেক্ট যদি বসায় দাও
6.52 into 10 to the power 8, 6.52 into 10 to the power 8. সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ভালো মতো বুঝো, +8 -8, -8 কিন্তু হবে না, +8 হবে, রাইট? ওকে, তারপর একটি বস্তু করার মোট শক্তির পরিমাণ দেওয়া আছে আর স্থির অবস্থা শক্তির 3 গুণ পাওয়া গেছে। বস্তুটির দ্রুতি কত? স্থির অবস্থা শক্তি মানে কি? স্থির অবস্থা শক্তি মানে হচ্ছে m0c², m0c²। আর মোট শক্তি মানে কি? মোট শক্তি মানে হচ্ছে mc²। আচ্ছা, গোলাই ফেলো কিন্তু, mc² হচ্ছে মোট শক্তি, m0c² হচ্ছে স্থির অবস্থা শক্তি। সো গতি শক্তি কি হবে বলো তো? দেখো, মাঝে মাঝে গতি শক্তি জিজ্ঞেস করতে পারে। গতি শক্তি হচ্ছে মোট শক্তি থেকে স্থির অবস্থা শক্তিটা তুমি বাদ দিবা, ঠিক আছে? তোমাকে বলছে মোট শক্তি যেটা আছে, মোট শক্তি কোনটা আছে? স্থির অবস্থা শক্তি 3 গুণ। মোট শক্তি হচ্ছে mc², এটা হচ্ছে স্থির অবস্থা শক্তি 3 গুণ, m0c² এর 3 গুণ। সো c² বাদ, তার মানে কি গতিশীল ভর স্থির অবস্থার ভরের 3 গুণ। এটাই তোমার মেইনলি ফর্মুলা। তোমাকে বলছে বস্তুটার দ্রুতি কত। সো দ্রুতি m সমান কি লিখতে পারো? m0 ডিভাইড বাই √1 - v² বাই c² সমান কি 3m0। এই পাবাজি বাদ। তারপরে দেখো 3টাকে তুমি নিচে নিয়ে আসো আর রুটের ভ্যালুটা ওই পাশে নিয়ে যাও। ওই পাশে নিয়ে যাও 1 - v² বাই c²। এটা যদি রুটের মধ্যে আসে, আমি রুটটা ওই পাশে নিয়ে গেলে কি হবে? স্কয়ার হয়ে যাবে। 1/3² মানে কি 1/9। তার মানে 1 - 1/9 সমান কত আসবে? v² বাই c²। সো এটা কত আসবে? 9 - 1 মানে হচ্ছে 8/9, যেহেতু রুট, এটাকে তুমি বর্গ, এটাকে রুট করে দাও। সো v বাই c। সো এখানে যদি v এর ভ্যালু বের করতে চাও, √8 মানে কি 2√2, আর এখানে 3c, 2√2 3c, 2√2 বাই 3c। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্যালকুলেশনগুলো জাস্ট একটু প্র্যাকটিস করবে, তাহলে দেখবা আয়ত্ত চলে আসছে। কোনো ফাঁকা স্থানে একটি বস্তু করার মোট শক্তির স্থির শক্তির দ্বিগুণ হলো বস্তু। আবারও কত আসবেন স্যার? কত আসবে? দ্বিগুণ বলছে, দ্বিগুণ বলছে। সো √3/2c কত জানো? 2.59 × 10⁸। তোমরা নিজেরা করবে, এটা নিজেরা করবা। সো এটা গেল হচ্ছে আমাদের কি বলা হয়, এটা গেল হচ্ছে আমাদের কিসের প্রবলেম? এটা গেল হচ্ছে আমাদের মোটামুটি আধুনিক পদার্থবিজ্ঞানের প্রবলেম। আধুনিক পদার্থবিজ্ঞান থেকে রিলেটিভিটি মানে দৈর্ঘ্য, ভর এবং শক্তি, স্থিতিশক্তি, গতিশক্তি, এই টপিকগুলো ভালো মতো করে দেখে যাবা, তাহলে দেখবা মোটামুটি কমন পাবা। সো আমরা হচ্ছে এখন পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানটা দেখি। 1 কেজি ভরের আরেকটা ব্যাপার হচ্ছে, এই চ্যাপ্টারের বেশিরভাগ প্রবলেম দেখবো হচ্ছে নিজে নিজে চিত্র আঁকায় সলভ করতে পারো। বলতে পারছো ভাই নিউক্লিয়ার ফিজিক্সের কোয়েশ্চেন চিত্র আঁকায় কেমনে সলভ করে? আজকে দেখবা সবকিছু মোটামুটি চিত্র আঁকায় সলভ করতে পারো। আমরা আজকে দেখবো জাস্ট চিত্র আঁকায়। 1 কেজি ভরের একটা তেজস্ক্রিয় মৌলের বস্তুর মধ্যে 48 দিন পরে ওই মৌলের মাত্র 0.25 কেজি পাওয়া যায়। মৌলটির অর্ধায়ু আমরা লিখবো 1 কেজি ভর, এখান থেকে বাকি আছে কতটুকু বলতো? হ্যাঁ, বাকি আছে কতটুকু? বাকি আছে হচ্ছে 0.25 কেজি, 0.25 কেজি। কত দিনে? 48 দিনে, রাইট? কত? 48 দিন। আচ্ছা দেখো, এখন আমি জিনিসটাকে দুইটা ভাগে ভাগ করতে চিন্তা করতে পারি কিভাবে। ভাই 1 কেজি থেকে প্রথমে হাফ কেজি হয়েছিল, হাফ কেজি মানে কি 0.5 কেজি, দেন 0.5 কেজি থেকে আবার 0.25 কেজি হয়েছে। আমাকে বলো 0.5 কেজি কি 1 কেজির অর্ধেক কিনা? হ্যাঁ ভাই অর্ধেক। তার মানে এখানে একটা অর্ধায়ু লাগছে। আবার 0.25 কেজি এটা কি 0.5 কেজির অর্ধেক কিনা? হ্যাঁ ভাই অর্ধেক। তার মানে এখানে আরেকটা অর্ধায়ু লাগছে, এবং অর্ধায়ুগুলো কি হয়? ধ্রুবক হয়, রাইট? তার মানে দুইটা অর্ধায়ুর যদি যোগ করো, তুমি কি 48 দিন সময় পাচ্ছ? দুইটা অর্ধায়ু যদি যোগ করো, দুইটা অর্ধায়ু যোগ করলে তুমি 48 দিন পাচ্ছ। তার মানে একটা অর্ধায়ু কত আসবে বলো? একটা অর্ধায়ু আসবে অর্ধেক বা 24 দিন। বুঝছো কিভাবে ক্যালকুলেশন করে? স্যার কি হবে? অ্যান্সার হবে 24 দিন। তুমি ডিটেলসে ক্যালকুলেশন করা লাগবে না, বোঝা লাগবে না। ভাইয়া 1 কেজি থেকে 1 পোয়া বাকি আছে বা 0.25 কেজি বাকি আছে, তুমি দুই ভাবে চিন্তা করতে পারো। 1 কেজি থেকে প্রথমে অর্ধেক হয়েছে, অর্ধেক থেকে 0.25 হয়েছে। 1 থেকে অর্ধেক হওয়া মানে কি অর্ধেক চলে আসছে, যে সময় লাগছে এটা অর্ধেক, অর্ধেক থেকে আর অর্ধেক হয়েছে, যে সময় লাগছে এটা অর্ধেক। দুইটা অর্ধেক 46 দিন, একটা অর্ধেক কত? 24 দিন। ওকে, ট্রিটিয়ামের অর্ধজীবন 12.5 বছর। 25 বছর পর এটি নির্দিষ্ট ট্রিটিয়ামের বস্তুখণ্ডের কত অংশ বসে থাকবে? সাপোজ এটা হচ্ছে শুরুতে কত m0 ছিল। সো একটা অর্ধায়ু পরে মানে কি 12.5 বছর পরে, 12.5 বছর পরে এর কতটুকু অবশিষ্ট থাকবে? অবশিষ্ট থাকবে হচ্ছে ভাই এর অর্ধেক, ঠিক আছে? আবারও 12.5 বছর পরে কতটুকু অবশিষ্ট থাকবে বলো? এর অর্ধেক মানে কি m0/2/2 মানে m0/4, m0/4। এই 12.5 যোগ করলে কত হয়? 25 বছর। তার মানে 25 বছরে যদি m0 পরিমাণ দিয়ে শুরু হয়, অবশ্যই থাকে কতটুকু? m0/4। বা আমি বলতে পারি 1 কেজি যদি শুরু হয়, তাহলে অবশ্যই থাকে কতটুকু? 1/4। 1/4 মানে কি 0.25। সো অবশ্যই কতটুকু থাকবে? অবশ্যই থাকবে হচ্ছে 0.25। 0.25 মানে কি 1/4। এখন বলতে পারে ক্ষয় কতটুকু হবে?
এরকম কোশ্চেনে এটাও জিজ্ঞেস করতে, ক্ষয় ক্ষয় হচ্ছে ভাই m0 মাইনাস m0/4, মানে কি, মানে বলবো হচ্ছে 3/4 ইন্টু m0, মানে কি 70%। তো এইভাবে হচ্ছে ক্যালকুলেশন করা। ওকে, তারপর কোন একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু দেওয়া ছোট্ট মৌলের 75% ক্ষয় হতে কত সময় লাগবে? ভাই অবভিয়াসলি আমরা করছি 75% ক্ষয় হতে কতটুকু লাগবে। প্রথম হচ্ছে ধরো 1 কেজি ভরের কিছু একটা আছে, এখান থেকে তোমার কত হবে, হাফ কেজি হবে। সো এখানে হচ্ছে একটা অর্ধায়ু লাগবে, এখান থেকে আরো হাফ কেজি হবে বা 1/4 কেজি হবে। সো এখানে আরো একটা অর্ধায়ু লাগবে। সো কয়টা অর্ধায়ুতে, মানে 1 কেজি থেকে যখন 1/4 কেজি অবশ্য থাকে, মানে কি, মানে হচ্ছে সাপোজ 100 কেজি তুমি নিছো, 1/4 মানে 25 কেজি অবশিষ্ট আছে। তো ক্ষয় হয়েছে কতটুকু, 75 কেজি। সো এটা তোমার কাছে জানতে চাইছে কতটুকু সময় লাগবে। কয়টা টি হাফ, দুইটা টি হাফ, একটা টি হাফ আর একটা টি হাফ। অর্ধায়ু যদি 20 দিন হয়, দুইটা টি হাফ কত, 40 দিন। একটা চিত্র দিয়ে সলভ করা যায়, সব চিত্র দিয়ে, কোনো ইকুয়েশন তোমার জানাই লাগবে না, হয়তো কিছু কিছু ক্ষেত্রে লাগবে। হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন, আচ্ছা প্রথম কক্ষপথে যে ইলেকট্রনের শক্তি এটা হচ্ছে -13.6 ইলেকট্রন। আচ্ছা ডাইরেক্ট ফর্মুলা দিই, nতম কক্ষপথে যে ইলেকট্রন শক্তি শুধুমাত্র হাইড্রোজেনের জন্য এটা হচ্ছে -13.6 ডিভাইড বাই n স্কয়ার। তো প্রথম কক্ষপথে -13.6, দ্বিতীয় কক্ষপথে -3.4, তৃতীয় কক্ষপথে -1.5, তিনটা মনে রাখলে হবে। প্রথম কক্ষপথে -13.6, বাট তোমাকে চাইছে হচ্ছে দ্বিতীয় কক্ষপথে, সো -3.4। তারপর 1 কেজি ইউরেনিয়াম থেকে নির্গত শক্তির পরিমাণ কত কিলোওয়াট আওয়ার, কত কিলোওয়াট আওয়ার। 1 কেজি ইউরেনিয়াম, 1 কেজি ইউরেনিয়াম, দেখো 1 কেজি ইউরেনিয়াম, সো কতটুকু এনার্জি বের হয়, 1 কেজি ইন্টু 3 সি স্কয়ার মানে কত, 9 ইন্টু 10⁻16 জুল। বাট তোমাকে চাইছে কিলোওয়াট আওয়ার, সো এটা তুমি জানো কিনা, 1 কিলোওয়াট আওয়ার 3.6 ইন্টু 10⁻6 জুল, জানো, রাইট, জানো। সো আমরা যদি জুল থেকে কিলোওয়াট আওয়ারে কনভার্ট করতে চাই, 1 কিলোওয়াট আওয়ার, সরি 1 জুল সমান কত বলো, 1 জুল। এটাকে তুমি এই পাশে নিয়ে আসবা, 1 বাই এত কিলোওয়াট। তার মানে তোমার কি সিম্পলি কি করতে হবে, 9 ইন্টু 10⁻16 কে এটা দিয়ে ভাগ করতে হবে 3.6 ইন্টু 10⁻6, যেটা আসবে এটা হচ্ছে আমাদের কিলোওয়াট আওয়ার, যেটা আসবে ওইটা আমাদের অ্যান্সার। ক্যালকুলেশন করে দেখবা ওইটা আসবে, ঠিক আছে। রেডনের অর্ধায়ু দেওয়া আছে, এটা গড়ায়ু কত। সো গড়ায়ু তুমি কিভাবে বের করবা, মাত্র আমরা দেখলাম যে গড়ায়ু হচ্ছে অর্ধায়ুকে তুমি সিম্পলি কি করবা, ln2 দিয়ে ভাগ করবা। অর্ধায়ু কত, 4 দিন, ln2 কত 0.69, যদি করো মোটামুটি কত আসবে বলো। সো এটা 40 ডিভাইড বাই 6.9, সো 6 দিয়ে বা 7 দিয়ে ভাগ করলে মোটামুটি 40 কেটে যখন তুমি মোটামুটি 7 দিয়ে ভাগ করো, 6 সামথিং আসবে, রাইট। তো 6 এর কাছাকাছি কিছু একটা ভ্যালু আসবে, 6 এর কাছাকাছি কিছু একটা ভ্যালু আসবে, 6 এর কাছাকাছি হুইচ ওয়ান, এটা 6টা তো বড় আসবে না, অবভিয়াসলি 6 এর চেয়ে ছোট আসবে, রাইট। ওকে, কোন তেজস্ক্রিয় পদার্থে ক্ষয় ধ্রুবকের মান, তার মানে কি এটা হচ্ছে ল্যামডা। তো ল্যামডার ভ্যালু দেওয়া আছে, এর অর্ধায়ু কত। সো অর্ধায়ু আমরা এর জন্য কিভাবে বের করি, টি হাফ সমান হচ্ছে ln2 বাই ল্যামডা। ln2 মানে কত, 0.69 ডিভাইড বাই ল্যামডা, ল্যামডা কত 0.00385। সো এটা মোস্ট প্রবাবলি আমার ক্যালকুলেশন করতে হবে, না কে বলছে ক্যালকুলেশন করতে হবে, একদম প্রবলেম ইজি। 0.69 ডিভাইড বাই, আমি দেখো একটা দুইটা, সো দুইটা যদি সামনে নিয়ে আসি দশমিক, 0.38 ইন্টু কত লিখতে পারবো, 10⁻²। সো এটা দিয়ে 2, সো 2 ইন্টু 10⁻² সেকেন্ড, মানে কি 200 সেকেন্ড। তো 200 সেকেন্ড মোটামুটি কার কাছাকাছি বলো, 200 সেকেন্ড মোটামুটি হচ্ছে 3 মিনিট চেয়ে একটু বেশি, বা ভাই বলতে পারে হচ্ছে 3 মিনিট, রাইট। মানে 200 সেকেন্ড মোটামুটি 60 দিয়ে ভাগ করলে 3 মিনিটের কাছাকাছি। সো হুইচ ওয়ান, অ্যান্সার হচ্ছে খ। তারপর হাইড্রোজেন পরমাণু প্রথম বোর কক্ষে ইলেকট্রনের মোট শক্তি এত, তৃতীয় বোর কক্ষে মোট শক্তি কত হবে। ভাই তৃতীয় বোর কক্ষে কত হবে বলছিলাম, -1.5, প্রথমটাতে -13.6, দ্বিতীয়টাতে -3.4, তৃতীয়টাতে -1.5। ওকে, সো এটা গেল হচ্ছে আমাদের নিউক্লিয়ার ফিজিক্স। নিউক্লিয়ার ফিজিক্স তেমন ডিটেলস কিছু আসে না অ্যাকচুয়ালি, মানে মেইনলি এখানে কিছু কেমিস্ট্রি পোর্শনই আসে আর কি। সো হাইড্রোজেনের কক্ষপথের 3টা শক্তি জানলেই হবে। প্রথম কক্ষপথে -13.6 ইলেকট্রন ভোল্ট, দ্বিতীয় কক্ষপথে -3.4 ইলেকট্রন ভোল্ট, তৃতীয় কক্ষপথে হচ্ছে -1.5 ইলেকট্রন ভোল্ট। আর কি জানতে হবে, আর জানতে হবে হচ্ছে তোমার ওই যে চিত্র দিয়ে, মানে কতটুকু অংশ অবশ্য থাকে, কতটুকু অংশ ক্ষয় হয়, অর্ধের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। একদম ইজি প্রবলেম দেয়, তুমি চিত্র আঁকাইতে পারলেই, মানে মোটামুটি যদি কনসেপ্টগুলো একটু তোমার ক্লিয়ার থাকে, একাডেমিক যদি একটু রিভাইজ করে থাকো তাহলে হচ্ছে হয়ে যাবে, আর বেশি কিছু লাগবে না। সো আমরা হচ্ছে আমাদের একদম লাস্ট চ্যাপ্টার যেটা সেমিকন্ডাক্টর দেখবো, এটা থেকে বেশিরভাগ জিনিস আইসিটি থেকে আসে, স্টিল ভাই কিছু দেখাই দিব। সো এখানে দেখো 99, এটা কি
অক্টাহেড্রাল এটার সংখ্যাটা এখানে তোমার কোনটা, মানে অক্টাহেড্রালে ওকে সবগুলোই তো অক্টাহেড্রাল, মানে অক্টাহেড্রালের সংখ্যাটা কত। তো তুমি হচ্ছে কি করবা, ক্যালকুলেটর দিয়ে এগুলো সলভ করবা, ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারো তো। সো শিফটে যাবা, মোডে যাবা, দেন হচ্ছে তোমার কি করবা, শিফটে মোডে নাকি না, এই যে শিফটে চাপবা, মানে আমার কাছে কোনটা আছে, আমার কাছে আছে হচ্ছে 991 ES প্লাস। আচ্ছা শিফটে যে যখন এইটা দিবা তোমার দেখবা হচ্ছে কনভার্সন আছে, ঠিক আছে, কনভার্সন আছে না ভাই, দেখি দাঁড়াও কোথায় যেন করে এটা মোড। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তুমি যখন সিম্পলি মোডে চাপবা তখন দেখবো হচ্ছে এখানে বেস আছে, বেস এন্ড, এটা আমাদের এখানে 4 নাম্বার আছে, তো 4 নাম্বার দিছো। এখানে কি আছে, ডেসিমাল, শুরুতে ডেসিমাল দেখাবে আর কি, মানে ওই যে 1 2 3 10 ভিত্তিক পদ্ধতি। তারপরে দেখবা উপরে যে নাম্বারগুলো আছে এগুলোতে হচ্ছে তোমার লেখা থাকে একটু ব্লু কালার বা ব্লুইশ বা এরকম কিছু একটা, ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল। সো হেক্সাডেসিমালে ভাই কনভার্ট লিখলাম, হেক্সাডেসিমালের নাম্বারটা কত 9 লিখলাম, দিয়ে ইকুয়াল দিলাম। হ্যাঁ হেক্সাডেসিমালে কত 9 এটা কত আসে বলো, 9A আসতেছে রাইট। সো আমি যদি এটা হেক্সাডেসিমালে লিখি, হ্যাঁ আমার কত আসতেছে 9A আসতেছে। সো এভাবে হচ্ছে তুমি ডিরেক্ট সলভ করতে পারবে, ঠিক আছে। তারপর দেখো এখানে বাইনারিতে দেওয়া আছে, ডেসিমালে কত। সো অ্যাজ ইউজুয়াল এটা নেওয়ার পরে বাইনারিতে তুমি নম্বরটা লিখবা কত 10111 লিখলাম। লেখার পর কি করলাম, আমি ডেসিমালে নিব। সো আমি হচ্ছে সিম্পলি ডেসিমালে চাপবো 23, একদম সিম্পল চলে আসবে। এটা সব ক্যালকুলেটরে আছে, জাস্ট একটু এক্সপ্লোর করবা তাইলে হবে। একটা পিএন জাংশনে গতীয় রোধ বা ডাইনামিক রেজিস্ট্যান্স দেওয়া আছে, আর ডি বিভব পার্থক্য দেওয়া আছে, ডেল বি তড়িৎ প্রবাহ। সো আমরা জানি আই সমান কি, ডেল ভি বাই ডাইনামিক রেজিস্ট্যান্স, বা আমরা হচ্ছে ফর্মুলা এটা জানি যে ডাইনামিক রেজিস্ট্যান্স হচ্ছে ডেল ভি ডিভাইড বাই আই। সো আমরা হচ্ছে এখান থেকে আই বের করতে পারি কি, ডেল ভি ডিভাইড বাই ডাইনামিক রেজিস্ট্যান্স বা গতিরোধ। ডেল ভি কত 0.2, ডাইনামিক রেজিস্ট্যান্স কত 40। সো যেটা আসবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমি যদি সলভ করি 0.2 বাই 40, 5 × 10⁻³ -3 এম্পিয়ার, যেহেতু মিলি এম্পিয়ারে সো -3 চলে যাবে, মানে এটা হবে আমাদের অ্যান্সার। তারপর মৌলিক লজিক গেট কোনটা, ন্যান্ড গেট না ভাইয়া, ন্যান্ড গেট হচ্ছে নন গেট এবং অ্যান্ড গেট মিলে এক্সোর গেট, না ভাইয়া অ্যান্ড গেট, নর গেট, নর গেট তো না, নন গেট, এবং তার মানে শুধুমাত্র মৌলিক গেট হচ্ছে গ। সেটা হচ্ছে কমপ্লিটলি আইসিটি পড়াশোনা। তারপর একটি ট্রানজিস্টর আলফার ভ্যালু দেওয়া আছে, আইবি এর ভ্যালু দেওয়া আছে, আইবি এর ভ্যালু। আচ্ছা আলফার ভ্যালু সমান কি জানো, আইসি ডিভাইড বাই আইই, রাইট, আইসি ডিভাইড বাই আই। তোমার কাছে কি জানতে চাইছে, আইবি এর মান। এখন দেখো আইসি কে তুমি এটা লিখতে পারো কিনা, আইই মাইনাস আইবি, কিভাবে লিখতে পারি বলো। যে কোনো ট্রানজিস্টরের ক্ষেত্রে এটা কমন এমিটার হোক, কমন বেস হোক, কমন কালেক্টর হোক, তুমি এটা লিখতে পারো আইসি সমান আইই সমান আইসি প্লাস আইবি লিখতে পারি। সো আইসি কে কি লিখতে পারি, আইই মাইনাস আইবি। যদি লিখে পেলি আলফার ভ্যালু কি আসতেছে, আইই মাইনাস আই বি ডিভাইড বাই আইই। সো আলফার ভ্যালু কত দেওয়া আছে 0.98, আইই এর ভ্যালু গুণ করে দাও 1.5, আই এর ভ্যালু হচ্ছে 1.5 মাইনাস আইবি। সো এখান থেকে তুমি আইবি সলভ করবা, সলভ করলে তোমার অ্যান্সারে চলে আসবে 0.98 × 1.5, সো 1.5 মাইনাস অ্যান্সার 0.03, 0.03 মিলি এম্পিয়ার। সো তোমার যেহেতু এখানে মাইক্রো এম্পিয়ার দেওয়া আছে 10⁻³ দিয়ে গুণ দিবা 30 মাইক্রো এম্পিয়ার। একদম সিম্পল, বুঝছো। একটা পিএন জাংশনের বিভব পার্থক্য তড়িৎ প্রবাহের জন্য দেওয়া আছে, গতিরোধ করবে তোমরা এটা, আর ডাইনামিক রেজিস্ট্যান্স কত, বিভব পার্থক্য ডিভাইড বাই তড়িৎ প্রবাহের ডিফারেন্স, যে কোনো একটা করলেই হবে। ওকে, তারপর ট্রানজিস্টর আলফা ভ্যালু দেওয়া আছে, আই বিটার ভ্যালু কথা। আচ্ছা বিটা এবং আই তোমার আলাদা করে ক্যালকুলেশন করার দরকার না, আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক আমরা জানি, আলফা সমান কি, বিটা ডিভাইড বাই 1 মাইনাস বিটা বাই 1 প্লাস বিটা। আলফা সমান কি, আলফা সমান হচ্ছে ভাইয়া, সরি আলফা দিয়ে লিখলাম। সো বিটা সমান কি হবে, বিটা সমান হচ্ছে আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা। সো তুমি যে কোনো একটা ফর্মুলা ইউজ করবা, মানে বিটার ভ্যালু ইউজ করে যদি আলফার ভ্যালু ডিটারমাইন করতে চাও প্রথমটা, আলফার ভ্যালু ইউজ করে যদি বিটার ভ্যালু ডিটারমাইন করতে চাও দ্বিতীয়টা। সো বিটার ভ্যালু বের করতে বলছো, সো আমরা অবভিয়াসলি সেকেন্ড ফর্মুলা। সো আলফা হচ্ছে 0.95 ডিভাইড বাই 1 মাইনাস আলফা 0.95, সো 19 হচ্ছে কি আমাদের বিটার ভ্যালু। জাস্ট ক্যালকুলেশন করলেই অ্যান্সার চলে আসবে। সো এই গেল হচ্ছে আমাদের মোটামুটি খুব কম্প্যাক্ট একটা ক্লাস, যেখান থেকে তুমি 100% কিছু না কিছু কমন পাবা। সো ভাইয়ের সাজেশন থাকবে, ভাই যে টপিকগুলো বলছি, যে টপিকগুলো থেকে ভাইরা মেনলি কোয়েশ্চেন সলভ করাইছি, ওই কোয়েশ্চেনগুলো যদি ভালো মতো তুমি দেখে যাও, তুমি দেখবা মোটামুটি ভালো একটা রেঞ্জে, ধরো 60-70% ভাইয়ের স্লাইড থেকে কমন পাবা সেকেন্ড পেপারের ক্ষেত্রে। আর ফার্স্ট পেপার হচ্ছে জিমি ভাই তোমাদের দেখাবেন যে কি কি আসবে, কি কেন আসবে, কোথা থেকে আসবে, ঠিক আছে।
সো আশা করছি ক্লাসটা ভালো লাগছে। ক্লাসটা অবভিয়াসলি পড়াশোনা করার ভালো মতো করার ট্রাই করবা। একটু পরিশ্রম যখন করবা, অ্যাকচুয়ালি সব থেকে পরিশ্রম করা উচিত, রাইট? ঢিলামি দেখায় লাভ নাই। একটু এখন শীতের সময় বিছানা ছেড়ে টেবিলে বসে খুব সুন্দর মতো ক্লাসটা করবা। অ্যাটলিস্ট আর যদি কোনো প্রবলেম হয়, ক্লাসের স্লাইড তো আমাদের অ্যাপে পেয়ে যাবা। অ্যাপে এসে রেজিস্ট্রেশন করলেই ওইখানে ক্লাস সেকশনে তুমি ক্লাসটা স্লাইডটা পেয়ে যাও, ঠিক আছে? আর ভাইদের অবশ্যই জানাবা যাদের মেডিকেল চান্স হয়নি, আনফরচুনেটলি প্যারা নাই, ভাইরা তোমাদের সাথে আছি। পরবর্তীতে কৃষিতে চান্স হয়েছে কি হয় নাই, তাও যদি কোনো কিছু নিয়ে কনফিউজ থাকো, ভাইকে ফেসবুকে বা গ্রুপে হচ্ছে মেনশন করে পোস্ট দিতে পারো যে ভাইয়া এই জিনিসটা ভাইয়া একটু কনফিউজড আছি, ভাই স্টিল বুঝতেছি না। ভাই হচ্ছে ট্রাই করবো যে সবকিছুর সাথে মোটামুটি তোমাদের কাভার হয়ে যায়, ঠিক আছে? সো ভাই হচ্ছে ট্রাই করছি জাস্ট যে টপিকগুলো তোমার আসছে গত বছর, এই টপিকগুলো থেকে সামনে আসবে, ওই টপিকগুলো তোমাকে ভালো মতো একটু কাভার করে দেওয়ার জন্য বা মেসেজ দেওয়ার জন্য যে কৃষি গুচ্ছ আসলে ততটা কঠিন না, তুমি যতটা কঠিন ভাবো। ভাই যে টপিকগুলো বলছি, টপিকগুলো যদি একটু ভালো মতো রিভাইজ দিয়ে যাও, ইনশাল্লাহ তুমি ফিজিক্স সেকেন্ড পেপারে ফুল মার্কস অ্যান্সার করতে পারবা, যতগুলো কোয়েশ্চেন সবগুলো অ্যান্সার করতে পারবা। এই তো, সবাইকে অনেক অনেক শুভকামনা। আশা করছি যাদের মেডিকেল আনফরচুনেটলি হয় নাই, কৃষিগুচ্ছ অবশ্যই চান্স পাবা। ভাইদের অবশ্যই জানাবা এবং ভাইদের জন্য দোয়া করবা। তোমার জন্য অনেক দোয়া এবং শুভকামনা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ সবাইকে।